এবার নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। ট্রাকারকে চাঁদাবাজির দায়ে এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে। যেই সংস্কার চেয়েছে এই ছেলেরা কিছুই হয় নাই, হচ্ছে না। হাসনা তারা সাজিদ কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশ সংস্কারের নামে নিজেদের অর্থবিত্ত সংস্কার করছে। সমন্বয়করা চাঁদাবাজি এবং আসিফ মাহমুদের এফবিএস এর লুটপাটের পর এবার নাহিদ ইসলামের পিএর 150 কোটি টাকা ধান্দাবাজির তথ্য প্রকাশ পেয়েছে। দেশ সংস্কারের নামে এসব লুটপাট চাঁদাবাজি দেখে জনগণ আজ এনসিপি থেকে দূরে সরে আসছে। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক না, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। জুলাই আন্দোলনের সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছিল, কিন্তু সেই সময় যারা সমন্বয়ক পদবি নিয়েছিল আজ তারা চাঁদাবাজি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সাজিদ হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া তো কোন রাজনৈতিক দল জড়িত আছে? এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। ইতিমধ্যে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির নেতা কর্মীরা বলছে এনসিপি নেতা কর্মীরাই হামলা করেছে, তাই তো তারা সার্জিস এবং হাসানতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভ হয়েছে কি? কোনো কিছু লাভ হয়নি। এই আওয়ামী লীগ আবার আসবে, মানে আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে। কারণ আগেও যেমন দেশের অবস্থা আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিসরা মৃত্যুর সামনে না দাঁড়ালে দেখতে পাচ্ছি ভয়ানক হামলার শিকার হয়েছে তারা এবং খুবই ভয়াবহ অবস্থা। এদিকে আবারও ঢাকার রাজপথ উত্তাল হয়েছে। সমন্বয়ক উপদেষ্টারা এবার কঠিন তুপের মুখে। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তব হচ্ছে, জাতিসংঘ বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কঠিন অ্যাকশন শুরু করে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট। সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায় আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। বাংলাদেশে অচল অবস্থা কেটে যাওয়ার পথ উন্মুক্ত হলো এবং বাংলাদেশের জন্য একটা শান্তির বাতাস বয়ে গেল। তারেক রহমান তো গণ-অভ্যুত্থানের ফসল। তো এই বৈঠকের মধ্যে দিয়ে কিভাবে গণ-অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে? সেনাবাহিনী কি আসলে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল? সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরোধিতা কারা করে? জঙ্গিরা করে। দর্শক, একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। আমাদের বিপ্লবের পক্ষের শক্তি কেউ বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে ইউনূসের উপর আর আস্থা রাখা যাচ্ছে না। প্রফেসর ইউনূস বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দূরের কথা, এদের কোনো অস্তিত্ব রাখা হবে না। এদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। তাদের বাপ শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা যেহেতু পালাইছে, আর বিএনপি এখানে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের, সে আওয়ামী লীগেই পালাইছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি, আপনারা কি করছেন? এই যে ফেসিবাদের পতন হয়েছে, 2007 সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকট। আগামী নির্বাচনের পর ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে শুক্রবার লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক এই গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে কমতে পারে সরকারের সাথে বিএনপির দূরত্ব। নির্বাচন চাই বলে মুখে ফেনা তুলে ফেলাও কমতে পারে। এমনকি এই বৈঠকে ঠিক হবে তারেক রহমানের দেশে ফেরার রোডম্যাপ। আসলেই কি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন? সেটি কি আদৌ সম্ভব? এছাড়াও দুই নেতার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক।
যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। আগামী 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন এমন খবরে কয়েকদিন ধরে এই বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। গত সোমবার বৈঠকটি চূড়ান্ত হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এ বৈঠকটি হতে যাচ্ছে। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠকটিকে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে, অনেক সমস্যার সমাধানও হতে পারে, অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। এক কথায় সম্ভাবনা অনেক। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি। এর আগে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে ঈদুল আজহার আগের দিন গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে ওই দিন রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি। সেই বৈঠকে নির্বাচনে নতুন রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে। কমপক্ষে 4 জন নেতা কট্টর কোনো অবস্থান না নিয়ে বিএনপি কী চায় ফ্লেক্সিবল ওয়েতে সেটি তুলে ধরার পক্ষে মত দেন। তাদের কেউ কেউ নতুন রোডম্যাপের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে নির্বাচন হওয়া উচিত বলে অভিমত দেন। তবে বাকি 8 নেতা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে দলের আগের অবস্থানের পক্ষে অনড় থাকার কথা বলেন। পরবর্তী সময়ে স্থায়ী কমিটির বিবৃতিতে সেটাই উঠে এসেছে, যেখানে রোডম্যাপের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বিবৃতির মধ্যে এক পর্যায়ে বলা হয়, ভাষণে ডক্টর ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। অবশ্য নির্বাচন নিয়ে বিএনপির এমন কড়া বিবৃতিকে দলটির কোনো কোনো নেতা ভালোভাবে নেননি। এর পরদিন শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে এক পর্যায়ে নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে। বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনায় শ্রেয়, সে পথে হাঁটতে হবে। বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার পর গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মতামতের ওপর বিশদ আলোচনা করা হয় এবং আলোচনায় যে সমস্যার সমাধানের উপায় সে পথে এগোনোর সিদ্ধান্ত নেয় বিএনপি। যদিও এখন সুর বদলেছে বিএনপির। লন্ডনে বৈঠক হচ্ছে জেনেই বিএনপির লোকজনের প্রফেসর ইউনূসের প্রতি ভাষা ও ভঙ্গি বদলে গেছে। হাসি পায়, দুদুভাই নিশ্চয়ই ওনার মুখ চেপে রাখছেন। সালাউদ্দিনও নিশ্চয়ই চুপ হয়ে গিয়ে ভাবছেন সামনে কোন টোনে যে কথা বললে মানাবে। অন্যরা মুখে লাগাম পড়েছেন ইতোমধ্যে। দেখে মজা পাচ্ছি। অবস্থান যদি এত নড়বড়ে হয় তাহলে ক্ষমতায় গেলে আপনারা দল চালাবেন কিভাবে? বিএনপিতে বেগম খালেদা জিয়া ছাড়া যোগ্য অন্য আর একজনও নাই। যদিও তারেক রহমান একটু একটু করে বিজ্ঞ মানুষের পরিচয় দিচ্ছেন, কিন্তু বাকিদের নেতাদের কার্যকলাপ দেখলে মনে হয় এই বিএনপি আমাদের দেশের জন্যে শুধুই বোঝা মাত্র। বেগম জিয়ার যথেষ্ট বয়স হয়েছে, উনি তো মানুষ, ওনাকে তো যেতে হবে। এরপরে বিএনপি পথ চলবে কিভাবে? প্রফেসর ইউনূসকে মূল্যায়নের বেলাতে যারা ভুল করে তারা গর্ধব ছাড়া কিছুই নয়। রাজনীতির মাঠে এত কম মগজ নিয়ে চলে না। প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূস কি অসৎ? প্রফেসর ইউনূস কি সজ্ঞানে দেশবিরোধী কিছু করবেন? এইটুকু বুঝতে যদি কেউ ভুল করে তবে তার রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়ে টেম্পো স্ট্যাম্পে মেকানিকের কাজ জোগাড়ে চেষ্টা করাই উত্তম। হ্যাঁ, এ কথা ঠিক, প্রফেসর ইউনূস বা অন্য যে কেউ কোনো কাজ যেভাবে করতে চাইবেন অন্য কেউ হয়তো সেটা অন্যভাবে করতে চাইবেন। এটাকে অত বড় কিছু মনে করার কারণ নাই। কেউ হয়তো বাংলা মদ আর চানাচুর খেতে চায়, আর অন্যজন হয়তো অফিসার সয়েজের সাথে হলদিরামের ভুজিয়া, আরেকজন হয়তো জ্যাক ড্যানিয়েলের সাথে পরিমিত চিজ অ্যান্ড ক্র্যাকার্স খেয়ে জ্যাজ শুনতে চাইবেন।
পার্থক্য রুচির, পার্থক্য বোধের, তবে সবই বিনোদনের উপায় মাত্র। প্রফেসর ইউনূসের সব কাজ কি সবার পছন্দ হবে? না, এমন কাউকে পাওয়া যাবে না যার সব কাজ সবার পছন্দ হবে। বিবেচ্য বিষয় হলো ইন্টেনশন ও যোগ্যতা। জাতির অতি গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে একজন সুযোগ্য লোক পাওয়া গেছে, তার সেবা আমরা নিব না কেন? কোনো দেশের স্বার্থকে দলের স্বার্থের ওপরে স্থান দিব না? তাছাড়া দলের স্বার্থ হানি হচ্ছে এমনও নয়, হয়তো ক্ষমতার খায়েশ একটু বিলম্বিত হচ্ছে মাত্র। কিন্তু দেশের ভালো হওয়া মানে তো দলেরও ভালো হওয়া, হোক সেটা অন্য কারো হাতে প্রতিপক্ষ হয়ে না দাঁড়িয়ে সহযোগী হতে দ্বিধা কেন? এজন্যই বলতে চাই, আসুন দেশের স্বার্থকে সবচেয়ে উপরে রাখি। আমার এই কথা আর কেউ না বুঝলেই বেগম জিয়া একটু হলেও বুঝছেন, আর এজন্যই তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন চাই বলে গলা না ফাটিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের। ফলে দুই পক্ষই সম্মত হয়েছে বৈঠক করার জন্য। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমানও প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই বৈঠকের বিষয়ে সম্মতি জানান। ফলে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। তবে জানা গেছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন ইস্যুতে আলোচনা করবেন, স্থায়ী কমিটির বৈঠকে সেই দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের ওপর অর্পণ করা হয়। লন্ডনে এ বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার দু একজন উপদেষ্টাও থাকতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি কী চায় এবং কেন চায় ডক্টর ইউনূসের কাছে সেটি লিখিতভাবে তুলে ধরতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বৈঠকে মূলত 3টি ইস্যু প্রাধান্য পেতে পারে: নির্বাচন, সংস্কার ও বিচার। ডিসেম্বরে না হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচন হয়ে যায় সে বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ জোর দিতে পারেন বৈঠকে। বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা বলেন, সরকারের যেসব সংস্কার প্রস্তাব এরই মধ্যে রাজনৈতিক ঐক্যমত হয়েছে, ডক্টর ইউনূসকে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে বলবেন তারেক রহমান। বিএনপির অবস্থান হচ্ছে, ঐক্যমত্য হলেও যেসব সংস্কারে সংবিধান সংশোধন প্রয়োজন সেটা নির্বাচিত সংসদ করবে। এক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য তৈরিতে উদ্যোগ নিতে সরকার প্রধানকে আহ্বান জানাবেন তিনি। আর যেসব সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য হয়নি সেগুলো নিয়ে নির্বাচিত পরবর্তী সংসদে আলোচনা হবে। তারা বলেন, বিএনপি যে আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং এটি নিয়ে যে তাদের কোনো ধরনের আপোষ নেই সেটিও তারেক রহমান স্পষ্ট করে তুলে ধরবেন। বিএনপি মনে করে বিচার একটি চলমান প্রক্রিয়া, তাই বিচারকে বিচারের প্রক্রিয়ায় স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে, যেন সুষ্ঠু বিচার নিশ্চিত হয়। তবে এ বিচার প্রক্রিয়া যেন দ্রুততম সময়ে দৃশ্যমান হয় এবং সে ব্যাপারে ডক্টর ইউনূস যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বিষয়টিও তুলে ধরবেন। বিএনপি বলছে, গত 15-16 বছরে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে সংগ্রাম, সেখানে বিএনপির যে অবদান, বিশেষ করে দলটির অসংখ্য নেতাকর্মীর যে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার, সেগুলো তারেক রহমান তুলে ধরবেন। এছাড়া নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে নানা ষড়যন্ত্র সেটিও তুলে ধরার পাশাপাশি বিএনপি যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন চায় এবং তার হাত ধরে যে দেশের গণতন্ত্রে উত্তরণ ঘটুক, এ বিষয়টিও প্রধান উপদেষ্টাকে বলবেন। তিনি এও বলবেন যে নির্বাচনের জন্য সর্বোত্তম সময় হচ্ছে আগামী ডিসেম্বর। তবে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রোজার আগে নির্বাচন হলে সব ষড়যন্ত্র কাটিয়ে উঠে গণতন্ত্রের রাস্তায় দেশের পথ চলা শুরু হতে পারে। তবে নির্বাচনের পর ডক্টর ইউনূস বিএনপি সরকারের রাষ্ট্রপতি হবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দর্শক, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আপনারা শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল। আপনারা তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনি সবাই টাকার লোভী, সবাই চোর, এয়ার পাইলে সবাই বিক্রি হওয়া জায়গা, ওই জায়গার লোক কেউ ছাড়তে পারে না। মানে গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। হ্যাঁ, রাজনৈতিক দল ভাই, এটা যে কেউ, আপনিও খুলতে পারেন, আমিও খুলতে পারি। সবাই রাজনৈতিক দল খোলা একটা জিনিস, আর একটা জিনিসকে পুঁজি করে দল খোলা আর একটা জিনিস। আপনি রাজনৈতিক দল তো বহুত রাজনৈতিক দল আছে, আমরা তো কথা বলি না কেন? অনেক তো নিবন্ধন প্রায় 47-48টা দল নিবন্ধিত আছে। আপনারা তাদের নিয়ে তো কথা বলেন না, কেউ কখনো কথা বলেন কোনো কিছু, কিন্তু তাদের নিয়ে কথা বলেন, তাদের নিবন্ধনই হয় না এখন পর্যন্ত। কথাটা আসছে কেন? তারা এই ব্যবহার করছে, আপনার গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। যে রাষ্ট্রের আমরা প্রধান উপদেষ্টা বানাইছে সে সর্বাত্মক সহযোগিতা করছে, এই জন্যই আসলে এত বিতর্ক আসতেছে। আর তারা এই গণঅভ্যুত্থানের পরে কাজ করবে কি? আমাদের ছাড়া কি কাজ আছে ভাই? এই আমাদের নিয়ে কাজ করা, আমাদের কি কি হবে না হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে এইটা নিয়ে কাজ করা, এবং আমরা যে ঘোষণাপত্রের কথা বলতেছি এই ঘোষণাপত্র নিয়ে কাজ করা, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তারা দল করবে কিভাবে, কোন জায়গায় কি করবে কিভাবে, এবং উপদেষ্টাদের আপনারা বিভিন্ন উপদেষ্টাদের কথা দেখছেন, আপনারা কথা শুনলে মনে হয় যে তারা এক একটা আসনে
মানে 1 লাখ 1.5 লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসছে। মানে এত আত্ম অহংকারে এক একজন উপদেষ্টা কথা বলে, আর মানে নির্বাচিত না হয়ে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটা জায়গার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে পারবে না, মানে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে হতে পারবে না, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে তারা 1.5 লাখ ভোটে নির্বাচিত হয়েছে। না, আমরা রাষ্ট্রকে এই সংস্কার ছাড়া ছেড়ে দেবো। আচ্ছা, আপনারা যদি সব সংস্কারই করেন বা রাজনৈতিক দলই করেন, তাহলে রাজনৈতিক দলগুলো ইশতেহারে কি বলবে? যদি আপনারা আপনারা তো এমন, এটা তো পার্লামেন্ট না, আপনারা তো পার্লামেন্টে এটা যে বা একটা নির্বাচনের মাধ্যমে যে একটা পার্লামেন্ট গঠন হবে, ওই পার্লামেন্টে সবকিছু সিদ্ধান্ত হবে, বা যে রাজনৈতিক দলগুলা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বলবে যে আসলে আমরা কি করব, পরবর্তী রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কি করব। আমরা ওই ইশতেহার দেখা আমরা ওই দলটাকে, যারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করবে, আমাদেরকে ধারণ করবে, শহীদ পরিবার আহতদেরকে, আমরা তাদেরকে নির্বাচিত করব। এটা তারা কিছু দিব। এখন আপনি সব সংস্কার এক জায়গায় নিয়ে আসছেন, তারা তো লেজে গোবর হয়ে গেছে। আপনি সংস্কার এক জায়গায় আনবেন কেন? নির্বাচন জন্য, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কার দরকার, প্রশাসনটা নিরপেক্ষ করার জন্য যে সংস্কার দরকার, ওই সংস্কারটা আপনি করবেন। আপনি সব কিছু একসাথে করতে চাইতেছেন, আপনাকে কি দীর্ঘমেয়াদে দেবে? আপনি কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো? আপনার তো যদি কথা বলতে যাই তো অনেক কথা তো খারাপ লাগবে, যে আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনাকে একটা ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ করে কিছু ছাত্র আপনাকে বলছে, ওখান থেকে আপনি ওখানে চলে আসছেন। আপনি এটা 111-এর সময় কিন্তু আপনি এইভাবে সুযোগ পান না, এই জন্য আসেন না। এবার দেখছেন যে মাঠ খালি আছে, এই জন্য আপনি আসছেন। কথা বললে তো অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়ে যায় না। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল, যাদের শহীদ আছে 450-এর উপরে। যেমন জামাতের শহীদ আছে 170 জন, তারা বলতেছে 170-এর উপরে, আহত আছে কয়েক হাজার। তারপরে বিএনপির শহীদ আছে আপনার 450-এর উপরে, এবং আহত আছে কয়েক হাজার। তো এই সব দলগুলো আপনাকে হঠাৎ করে, আপনার এই গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনাকে মেনে নিছে কেন? এই চক্রান্ত করার জন্য। আপনি নতুন একটা ছেলেদেরকে বদনাম করবেন, নতুন যারা আসতে যে উঠতি বয়সী যে ছেলেগুলো আছে, এই যে কলেজের ছাত্রগুলো, স্টুডেন্টগুলো আছে, যারা রক্ত দিছে, সামনে থেকে আন্দোলন করছে, তাদের অন্তরের ভিতরে আপনি লোভ ধরাই দিচ্ছেন। আপনি লোভ ধরাই দিচ্ছেন, যে একটা লোভের বাসন ধরাই দিচ্ছেন। সব জায়গায় তারা ধরে মারে খাওয়ার একটা ভাব ঢুকাই দিচ্ছেন তাদের ভিতরে। কেন? তারা কি আরো 5 বছর পরে রাজনীতি করতে পারতো না? আর 2 বছর পরে রাজনীতি, এখন রাজনীতির শিকার বয়স ছিল তাদের। এই সময় তাদেরকে আপনি ঠেলে দিচ্ছেন নেতৃত্বের দিকে। তারা নেতৃত্ব দিতেছিল, তারা আমাদের কথা বলতো, তারা রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা কথা বলতো, রাষ্ট্রের একটা আপনার মনে করেন যে চাপ প্রয়োগ করতো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে। কিন্তু তারা এখন এই যে রাজনৈতিক দল খোলার কারণে ওই ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে পারতেছে না। তাদের অনেক কিছু সিদ্ধান্ত, আসন ভাগাভাগি নিয়ে অনেক কিছু কথা তাদের বেজে যাইতেছে। আপনারা দেখতেছেন যে তারা অনেক কথা কিন্তু স্বাধীনভাবে বলতে পারতেছে না। যারা নতুন রাজনৈতিক কথা স্বাধীন কথা বলতে পারছে না, যেমন তাদের কিছু দুর্নীতির খবর আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক কিছু করতে। এটা কি আশা করছেন আপনারা? এই গণঅভ্যুত্থান আমরা কেউ আশা করছি এদের নামে দাগ লাগবে, এদের নামের পাশে দাগ থাকবে, লাল দাগ থাকবে? আমরা তাদেরকে ইনোসেন্ট হিসেবে আমরা দেখছি, এই ছাত্রদেরকে, যে তাদের নামের পাশে, এটা আমাদেরকে অনেক ব্যথিত করে। হয়তো আমরা যত কিছু বলি, এই বলেন নাহিদ বলেন, আসিফ বলেন, এদেরকে আমরা হয়তো বা সমালোচনা যত কিছু করি, কিন্তু এদের একটা আঘাত আসলে তো খারাপটা আমাদেরই লাগবে। বা এরা তো শুরু করছে, এই নাহিদ ওরা তো শুরু করছে, ওরা তো প্রথম থেকে শুরু করছে, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু ওদের গায়ে কেন দাগ লাগে? এই দাগ লাগার অপশনটা কে তৈরি করে দিল? ওরা যদি ওই জায়গায় না যেত তাহলে তো দাগ লাগতো না। ওই জায়গায় আপনি নিয়ে ওদেরকে দাগ লাগাইছেন, ওদেরকে বদনাম করাইছেন। এটাকে আমরা চাইছিলাম? এই গণঅভ্যুত্থানের শহীদরা আহতরা চাইছিল এটা? ওরা আমাদের পাশে থাকতো। হ্যাঁ, ওরা আস্তে ধীরে ধীরে রাজনৈতিক শক্তি হইতো, একটা সময় যা আরো ওরা পড়াশোনা করতো, ওদের অনেক দীর্ঘ পথ বাকি আছে, আস্তে আস্তে করে ওটা রাজনৈতিক দল করতো। কিন্তু আপনি তাড়াহুড়া করে কিংস পার্টি করার জন্য আপনি তাদেরকে রাস্তায় নামাই দিয়েছেন। কি মন্তব্যগুলো একা থেকে আপনারা দেখতেছেন, এগুলো আমাদের ব্যথিত করে না? সবাই টাকার লোভী, সবাই চোর, চেয়ার পাইলে সবাই হয়ে যায়, বিক্রি হয়ে যায়, ওই জায়গার লোভ কেউ ছাড়তে পারে না। এগুলো আমাদের ব্যথিত করে না? এই ছাত্রদের নামে, ওদের মাত্র পড়ালেখার বয়স এখন শেষ হয় না, ওদের নামে এই বদনামগুলো আসলে আমাদের খারাপ লাগে না? আমরা কাদের জন্য ওই নামছি? ওদের কান্নাকাটি দেখে তো রাস্তা নামছি। গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত 3টা নির্বাচনের সাথে জড়িত, সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে গত 3টা নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে। ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ। শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না, গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন, এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো, তাই একটা নির্বাচন খেলা প্রয়োজন ছিল। এখন প্রশ্ন হচ্ছে 3টা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে? আমরা যদি খেয়াল করি 2014 এবং 2024 সালের নির্বাচনে মোটা দাগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি। ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে, সেটা ঠিক আছে। যেমন 2014 সালে নাকি 40% ভোট, মানে যে সিটগুলোর নির্বাচন হয়েছিল 5 জানুয়ারিতে,
ভোট যেগুলোতে হয়েছিল সেটা সংখ্যায় সম্ভবত 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, সেখানে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। মিথ্যা কথা। 24 সালে একই রকম ব্যাপার, প্রচুর মিথ্যাচার ছিল, সেটা একদিকে, এবং 24 সালে তুলনামূলকভাবে সম্ভবত এই মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল, কারণ ওখানে কন্টেস্টেড হয়েছে সিটগুলো তাদের মধ্যে। আমরা এটাকে আমি আর ডামির নির্বাচন বলে চিনি, বাংলাদেশে এটা লেখা থাকবে এইভাবে। আমরা নিশ্চিতভাবেই চাইবো অন্য দুটো কমিশন নিয়ে প্রচুর কথাও, কিন্তু আমি দীর্ঘদিন থেকে 2018 যে কমিশন আছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি, নুরুল হুদা কমিশন। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন কাজ করছি, ওই শুধু 18কে টার্গেট করে হলেও একটা আলাদা কমিশন তৈরির কথা জোর দিয়ে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে, বাইরেও বলেছি। ইনফ্যাক্ট এইসব কিছুর আগেও যখন শেখ হাসিনার রেজিম চলছিল, 18 নির্বাচনে অবিশ্বাস্য কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দিয়ে আসলে খুব চমৎকারভাবে এই লোকগুলোকে, মূল কুশীলব যারা, পুরো কমিশন, সিইসি এবং আদার কমিশনার্স এবং নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন 18 সালে যিনি সচিব ছিলেন হেলাল উদ্দিন, তার কথা কেউ আমরা ভুলব না নিশ্চয়ই। ওই ভদ্রলোকের পর রিওয়ার্ডেডও হয়েছেন, তিনি এলজিআরডিতে সিনিয়র সচিব হিসেবে গেছেন, এমনকি তার সময় শেষ হওয়ার সময় তাকে প্রমোদ ভ্রমণ করিয়ে আনানো হয়েছে শিক্ষা সফরের নামে ইউরোপে। এগুলো আমাদের মনে আছে, যেহেতু প্রচুর কথা বলেছি, স্মৃতিতে আছে, জল করছে। কয়েকটা পরিসংখ্যান, সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যানটা পরে দিচ্ছি, কিন্তু কতগুলো পরিসংখ্যান, এবং যেটা সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যান সেটা দিয়েই আসলে ব্যাক ক্যালকুলেশনের মতো করে ওই কেন্দ্র থেকে শুরু করে ওখানে প্রিজাইডিং অফিসার কে ছিলেন, ওই আসনের সহকারী রিটার্নিং কে ছিলেন, এভাবে ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচন কমিশন পর্যন্ত আসা যাবে। এমনি কতগুলো, মানে ওই নির্বাচনে 99% ভোট পড়েছিল 127টা কেন্দ্রে, 98% পড়েছে 204টা কেন্দ্রে, 97% 358, 96% 516, 96, তার মানে হচ্ছে 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি ভোট কেন্দ্রে। 90-95% ভোট পড়েছে, খেয়াল করি 90 থেকে 95, 6484টি কেন্দ্রে, মানে 90%-এর বেশি ভোট দিচ্ছে। 80 থেকে 89% ভোট পড়েছে 15719টি ভোট কেন্দ্র, আর 70 থেকে 79 পড়েছে 10,053টি কেন্দ্রে। ইন্টারেস্টিং আরও যে পরিসংখ্যান যেগুলো আসলে ব্যবহার করতাম আমরা প্রচুর, 75টি আসনে 587 কেন্দ্রের সব বৈধ ভোট একটা কেন্দ্রে পড়েছে, একটা মার্কায় পড়েছে। এর মধ্যে 586টার সব ভোট পড়েছে নৌকা প্রতীকে, এবং একটাতে ধানের শীষ প্রতীকে সব ভোট পড়েছে। মানে একটা কেন্দ্রে 587টার মধ্যে 586টাতে সব ভোট নৌকা পেয়েছে, আর একটায় সব ভোট ধানের শীষ পেয়েছে। 1177টি কেন্দ্রে বিএনপি 0 ভোট পেয়েছে। মানে বাংলাদেশের মতো দেশে বিএনপির মতো একটা দল 1177টা কেন্দ্রে 0 ভোট পেয়েছে। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পেয়েছে তারা, সেটা হলো 82.24%। আর 1973 সালের নির্বাচনে মুজিবের দল পেয়েছিল, শেখ মুজিবের যে আওয়ামী লীগ, তারা 73% ছিল, এবং 70 সালে যেই নির্বাচন হয়েছিল, এখানে কলাগাছ জিতছিল, সেখানেও 74% ভোট পেয়েছিল। এরকম আরও বেশ কিছু ডেটা আছে, কিন্তু সবচেয়ে জরুরি যে ডেটাটা, যেটা দিয়ে আসলে সব কাজ করে ফেলা সম্ভব, সেটা হচ্ছে 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে 100% ভোট পড়েছে। আবারও বলছি, 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে 100% ভোট পড়েছে। এই যে 213টা কেন্দ্র, এটা আমি আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম যে এই 213টা কেন্দ্রকে যদি আমরা টার্গেট করি, মানে 99% ভোট পড়েছে এরকমও অনেক কেন্দ্র আছে, কিন্তু টেকনিক্যালি কেউ বলতে পারেন, যদি আমরা খুব ভালোভাবে যদি খোঁজ খবর করি, তাহলে দেখা যেতে পারে যে 1% ভোটারের মৃত্যু অথবা অন্য জায়গায় থাকার সম্ভাবনাগুলো যদি ওই সময়কার সার্ভেটা করা যেত, তাহলে সেটা করা যেত, সেগুলোকেও এর মধ্যে আনা যায়। কিন্তু 100% ভোট কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় না। একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার তালিকার কোনো মানুষ মারা যায়নি, কোনো মানুষ দেশের বাইরে নেই, কোনো মানুষ এলাকার বাইরে নেই, এটা টেকনিক্যালি ইম্পসিবল। সো চোখ বন্ধ করে এই 213টা কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে, রাতে সিল মারা হয়েছে। এখানে যারা কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ছিলেন তাদেরকে ধরা, এবং এটার সাথে ধরে
ক্রমাগত আসতে থাকবে, কারণ এই 213টাতে এই ঘটনা ঘটেছে এবং এটার সাথে জড়িত অনিবার্যভাবেই এগুলো ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার পর্যন্ত যাবে, কারণ তারা এগুলো রিপোর্টেড হওয়ার কথা। রাতের ভোট যদি হয় তারা কি করেছেন, তাদের কি ব্যবস্থা নিচ্ছেন, তারা এবার পরবর্তীতে এসে তারা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন কিনা, নির্বাচন কমিশন কি করেছে। আমাদের মনে থাকার কথা যখন এরকম এই কাজটা, এই কম্পাইলেশনের কাজটা সুজন করেছে, তারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। এটা ডেটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা নিয়ে তারা এটাকে কম্পাইল করেছেন, খুবই ভালো একটা কাজ হয়েছিল, সেটা তারা করার চেষ্টা করেছেন। এবং যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলছেন সেটা কেউ অভিযোগ করেনি, মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই, আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম, টিআইবি নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে তারা একটা সার্ভে করেছিল 50টা সিটে র্যান্ডম স্যাম্পলিং করে। এর মধ্যে 47টা সিটে তারা কোনো না কোনো ফর্মের অনিয়ম পেয়েছে, 47টা, তার মানে 94%। 33টা সিটে রাতে সিল মারার প্রমাণ পেয়েছেন তারা, মানে 66%। এটা আরও বেশি নিশ্চিত তারা তাদের সার্ভেতে পেয়েছেন। মজার ব্যাপার, তারা বলেছিলেন যে এই ব্যাপারে সাপোর্টিং ডকুমেন্টস তাদের কাছে আছে এবং আওয়ামী লীগ তখন মেঠো বক্তৃতা করতো তাদের বিরুদ্ধে। বহু সময় আওয়ামী লীগের লোকজনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন, কারণ টিআইবি আপনাদেরকে নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার করছে। আপনারা কগনিজেন্স নিচ্ছেন কিন্তু, কারণ আওয়ামী লীগ শোরগোল করছে, টিআইবির বিরুদ্ধে কথা বলছে, তাদের ফান্ড কোত্থেকে আসে, এটা কোথায় দেখে নেব, তারা পশ্চিমাদের হয়ে এসব মিথ্যা কথা বলছে, কিন্তু লিগাল কোনো অ্যাকশনসে যায়নি। সো টিআইবির কাছেও ডেটা, ওই সময়কার সার্ভে ডেটা আছে, বা আমরা এখনও যদি আসলে বিশেষ করে রাতের ভোটের আরও কিছু তথ্য খুঁজতে চাই পাবো, কিন্তু 213টা ধরে ব্যাক ক্যালকুলেশন করে এই কমিশনটাকে ধরা যায় এবং ওই হেলাল উদ্দিনকে ধরা যায়। কি আস্ফালন দেখাতো ওই সচিব, আমাদের নিশ্চয়ই মনে আছে এসব, এটার আর ওইসব ইলেকট্রাল প্রসেসের ওই সময় যা যা হচ্ছে খুব ক্লোজ অবজারভার ছিলাম, টকশোতে যেতাম, লিখতাম, সো খুব সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেছি, ওগুলো আমার মনে পড়ে, খুব জাজ্জল্যমান আছে আমার স্মৃতিতে। আমরা 3টা নির্বাচন নিয়ে কাজ করব, এটা দীর্ঘমেয়াদী কাজ হবে, এটা চলতে থাকুক, একটা রীতিমতো কমিশনের মতো তৈরি হওয়া দরকার। তারা বাকি দুটোও করবেন, কারণ 14 সালে তো আসলে বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন টেকনিক্যালি এই রকম ডাকাতি আওয়ামী লীগকে করতে হয় নাই। অনেকে বলেন যে 2018 সালে নির্বাচনে বিএনপি না যাওয়া উচিত ছিল। প্রথম কথাটা হচ্ছে বিএনপি 18 সালের নির্বাচনে যদি না যেত তার নিবন্ধন বাতিল হয়ে যেত এবং তাতে তার মার্কা নিয়ে নেওয়ার সমূহ সম্ভাবনা ছিল, যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া যেত। এবং তার চাইতে জরুরি কথা, ওই নির্বাচনটায় বিএনপি গিয়েছিল বলেই আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে। আমি এভাবে বলি, 29 তারিখ রাতের বেলা আওয়ামী লীগ সুইসাইড করেছিল, আমি এভাবেই বলি। আমি ওই সময় ওই তারিখকে সামনে রেখে যখন ভিডিও করেছি আমি ঠিক এরকম হেডলাইন দিয়েই করেছি। ওই দিন আওয়ামী লীগের দল হিসাবে টিকে থাকার ন্যূনতম সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল এবং ওই দিনই আওয়ামী লীগের এর আগ পর্যন্ত যে একটা ফ্যাসিস্ট দল বলি আমরা, সেটা শেষ হয়ে গিয়েছিল। এরপর আপাদমস্তক একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। সো বিএনপি ওই যাওয়ার কারণে তাদেরকে ওই বিভৎস কারচুপিটা করতে হয়েছে। কারচুপি 24ও হয়েছে, কিন্তু 18-র মতো করে হয়নি, রাতের বেলা সিল মেরে দিতে হয়েছিল। সো 18কে প্রধান টার্গেট করে দীর্ঘমেয়াদী কাজ চলুক। আমি মনে করি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও উচিত হবে এই তদন্তগুলো করা, এই তদন্তে দোষীদেরকে খুঁজে বের করা, তাদেরকে পর্যায়ক্রমে শাস্তি দেওয়া, তবে খুব গ্রাসরুটে চলে যাওয়া স্টাফ। এবং এখানেও রাইটলি যেটা করছেন মূলত কমিশন এবং সচিব এই পর্যায় পর্যন্ত, এবং আমি শুধু তা না, আমি আসলে রিটার্নিং অফিসার পর্যন্ত যাওয়া উচিত বলে মনে করি। রাতের ভোট যে করেছেন যেসব জেলা প্রশাসক, বা জেলা প্রশাসক না বলাই উচিত আমাদের, আসলে ডেপুটি কমিশনার যারা আছেন তাদের পর্যন্ত যাওয়া দরকার আছে। এরা প্রত্যেকে সরকারের হয়ে কাজ করেছেন এবং শুধু তারা না, এখানে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এসপিরা ছিলেন, এই পর্যায় পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া দরকার এবং সেটার কিছু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশের জন্য এরকম কিছু কাজ করা জরুরি বলে আমি মনে করি। সুতরাং কমিশনগুলো চলো, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 18 সালের নির্বাচনের এই কেন্দ্রগুলোকে ধরে একটা কিছু করলেই আমার মনে হয় এটা খুবই ফিজিবল কিছু। বহুদিন থেকে এই 213 কেন্দ্রের কথা বলছি, যারা আমাকে শোনেন আমার ভিডিওতে, আমার টক শোতে, আওয়ামী লীগকে প্রচুর ঝামেলায় ফেলার জন্য, নির্বাচনে কারচুপি বোঝানোর জন্য এটা একটা অব্যর্থ ঔষধ ছিল, সেটা ব্যবহার করেছি রিপিটেডলি। সো এটা হোক এবং এটা হলেই ভালো হবে। এবং আমি মনে করি যে সরকার অনেক দেরি করেছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি
আর 18 সালে যারা রিটার্নিং অফিসার ছিল সেই ডিসিরা কোথায় আছেন ক্রমাগত বলে গেছে, কিন্তু বহু পরে এসে দেখা গেল যে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করা হলো। এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল, এবং এই সরকারের সময় এখনও যতটা সময় আছে দ্রুত 18 সাল বিশেষ করে সেই কমিশনকে এবং সেই সচিবকে, আমি জানি না হেলাল সাহেব কোথায় আছেন, এদেরকে বিচারের আওতায় দ্রুত আনা উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ঢাকায় থাকি আপনারা জানেন, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমি একজন বাসিন্দা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কি হচ্ছে এখন দেখুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মানে কি, মানে রাজধানী একদম, যেখানে সচিবালয় আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যেই কিন্তু পড়েছে। সচিবালয় থেকে কয়েকশো গজ দূরেই ঢাকা সিটি কর্পোরেশনের অফিস। সেখানে কি হচ্ছে, কত দিন ধরে হচ্ছে এবং কেন হচ্ছে, এই ঘটনাগুলি কি এই সরকারের অযোগ্যতার একটা দগদগে প্রমাণ নয়? কি হচ্ছে সেখানে বলুন। ইশরাক হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন বিএনপির একজন নেতা, তিনি নির্বাচন করেছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন 2020 সালে, এবং তখন আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ সরকারের একজন প্রার্থী তাপস সাহেব, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ইশরাক সাহেব তার প্রতিবাদে উনি একটা মামলা করেছিলেন। সেখানে উনি মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে, এবং সেখানে উনি কী বলেছিলেন, ওনার আইনটা কী ছিল, মানে কী অজুহাতে, কী কারণে, কী কারণ দেখিয়ে উনি মামলাটা করলেন। উনি মামলা করেছেন যে তাপস সাহেব যখন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন তখনও তিনি সংসদ সদস্য ছিলেন, এবং সংসদ সদস্য পদ থেকে আইনানুগভাবে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবং 17 এপ্রিল সেই ট্রাইব্যুনাল তাদের রায় দেয়, এবং সেই রায়ে তারা বলে যে তাপস আসলে নির্বাচনের অযোগ্য ছিলেন, এবং যদি অযোগ্য থাকে তাহলে নির্বাচিত কী হবে, যিনি দ্বিতীয় স্থানে ছিলেন তিনিই হবেন। দ্বিতীয় স্থানে ছিলেন ইশরাক সাহেব। ভাই ক্লিয়ার অ্যান্ড সিম্পল। কিন্তু এখন 17 এপ্রিল 2025, 17 এপ্রিল 2025 এসে যে রায়টা হলো, মানে এই বছরে যে রায়টা হলো, সেই রায়ে ইশরাক সাহেবকে নির্বাচিত ঘোষণা করলো ট্রাইব্যুনাল। এবং নির্বাচনের ঘোষণা করার পর এখন এই রায়টাতে ইলেকশন কমিশনে গেল। ইলেকশন কমিশন 13 মে তারিখে তারা নির্বাচন কমিশন তাদের গ্যাজেট প্রকাশ করলো, এবং সেই গ্যাজেটে উল্লেখ করলো যে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। 13 মে। এখন 20 মে, তারও 7 দিন পরে ইশরাক সাহেব মেয়র পদে শপথ নেওয়ার জন্য আবেদন করলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলল যে না, তারা আইন মন্ত্রণালয়ের মতামত না আসা পর্যন্ত তারা শপথের কার্যক্রম শুরু করতে পারবে না। কেন পারবে না, এটা নিয়ে আলোচনা চলল। তারপরে তারা হাইকোর্টে গেল। হাইকোর্ট বলল, হাইকোর্ট মানে ওই যে নির্বাচনের যে ট্রাইব্যুনালে আপনি সিটি কর্পোরেশন যে গ্যাজেট করেছিল, ওই গ্যাজেটের বৈধতাকে চ্যালেঞ্জ করে একটা কিন্তু আপনার রিট করলো আপনার এলজিআরডি মিনিস্ট্রি। তার জবাবে সেই রিটটা খারিজ করে দিল হাইকোর্ট, এবং বলল যে না, নির্বাচন কমিশন যদি গ্যাজেট ঘোষণা করে দেয় তারপরে আর কিছু বাকি থাকে না, বাকি সব শেষ, এবং তাকে নির্বাচন কমিশনের গ্যাজেটটি হলো চূড়ান্ত, এবং তার শপথ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই, এবং যদি শপথ পড়ানো না হয় সেটা আদালত অবমাননার শামিল হবে। এটা কিন্তু মে মাসের 22 তারিখে বলল। আজকে কত তারিখ, প্রায় 1 মাস হয়ে গেছে, জুন মাসের 16 তারিখ আজকে বলছি, এখন পর্যন্ত কিন্তু শপথ পড়ানো হয়নি। কেন হয়নি? এই শপথ পড়ানো নিয়ে কিন্তু এই এলজিআরডি মিনিস্ট্রির যে উপদেষ্টা আছেন, মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিন্তু আগে কিছু কথা বলেছিলেন। উনি 10টা কারণ দেখিয়েছিলেন যে কারণে
এই শপথ দেওয়া যাচ্ছে না এবং গায়ের জোরে নাকি বিএনপি আন্দোলন করছে। মানলাম, সেই 10টা কারণে অনেক কিছু কারণ দেখিয়েছেন। যেমন একটা কারণ দেখিয়েছেন, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে রায় প্রদান করেছে। মানে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায়টাই নাকি ঠিক ছিল না। ঠিক আছে, আবার নির্বাচন কমিশন এই শুনানিতে অংশগ্রহণ না করায় রায় একপাক্ষিক। নির্বাচন কমিশন শুনানিতে অংশ নেবে কি না নেবে এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এটা তো এলজিইডি মিনিস্ট্রির ব্যাপার না। যদি কেউ মনে করে আমি শুনানিতে অংশ নেব না, নেবে না, তার ব্যাপার। আপনি মাথা ঘামাচ্ছেন কেন? না দেওয়াতে এটা হয় না, তারা নির্বাচন কমিশন কোনো আপিল করে নাই, এটাও সে দেখাইছে। এরকম অনেকগুলি কারণ দেখাইছে, মানলাম তার কারণগুলি সবগুলি ভ্যালিড বলেছেন। কিন্তু যখন হাইকোর্টের রায় হলো, হাইকোর্ট নিশ্চয়ই আসিফ মাহমুদের এই বক্তব্যগুলি বিচারে নিয়েছেন, নিয়ে তো হাইকোর্ট রায় দিয়েছেন। তো সেই রায়ের আলোকে কেন শপথ পাওয়ানো হচ্ছে না এতদিন ধরে? কি কারণ? কোনো কারণ নেই, কোনো কারণ কেউ দেখাতে পারছে না। ফল কি হলো? এর মধ্যে এটা নিয়ে কিন্তু অনেক পানি ঘোলা হয়েছে, যমুনা অবরোধের মতো ঘটনা ঘটেছে। সকলে আশা করেছিল, আমি নিজেও কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিএনপির সঙ্গে লন্ডনে, মানে তারেক রহমানের সঙ্গে লন্ডনে ইউনূস সাহেবের বৈঠকের পর হয়তো বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মোলায়েম হয়ে যাবে, ওদের অনেক আন্দোলনে হয়তো তারা আর করবে না। সরকারের সঙ্গে যে বিরোধগুলি ছিল, প্রধান বিরোধ ছিল নির্বাচনের তারিখ নিয়ে, সেটা নিয়ে একটা সমাধানে পৌঁছে গেছে। এবং অন্যান্য যে বিরোধগুলি ছিল, অন্য 3টা বিরোধের কথা আমি বলেছিলাম, একটা হলো চট্টগ্রাম পোর্ট, একটা হলো মানবিক করিডোর, আর একটা হলো ইশরাক হোসেন। তো আমি ভেবেছিলাম ওটার আলোকে হয়তো এই সবগুলি বিএনপি হয়তো আন্দোলন আর করবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ইশরাক সাহেব আন্দোলন জারি রেখেছেন এবং ইশরাক সাহেবের আন্দোলন জারি রাখার পেছনে বিএনপির হাইকমান্ডের কোনো ধরনের সাপোর্ট নাই, এটাও আমি মনে করি না। তো এই জারি রাখার মাধ্যমে, আমি কিন্তু এই জারি রাখার পক্ষে এই কারণে আমি ভেবেছিলাম, আমার ভাবনা ভুল ছিল, আমি স্বীকার করছি, যে এই জারি রাখার মাধ্যমে কি হলো, আমি তো মনে করি এটা আসলে একটা আইনি লড়াই, এখানে একটা নৈতিকতার প্রশ্ন। ইশরাক সাহেবের মেয়াদ কতদিন আছে, এই সিটি কর্পোরেশনের মেয়াদ কতদিন আছে, সেটা নিয়ে আলাদা বিতর্ক। ওই বিতর্কে আমি আপাতত যাবো না। তবে খালি এটুকু মনে রাখি, জনগণ কিন্তু ইশরাক সাহেবকে ভোট দিয়েছে 5 বছরের জন্য। যদি এই স্বৈরাচারী সরকারের কোনো সিদ্ধান্তের কারণে ইশরাক সাহেব যদি ক্ষমতায় বসতে না পারেন, তার জন্য কিন্তু ইশরাক সাহেব দায়ী নয়, এবং জনগণ যে প্রত্যাশা নিয়ে যে ভোট দিয়েছিল সেই জনগণও দায়ী নয়, সেজন্য স্বৈরাচারী সরকার দায়ী। আমি মনে করি না আসলে 5 বছরই থাকা উচিত। যাও, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলছিলাম, এখানে আমার কথা হলো যে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না? কেন না পড়িয়ে সরকার কি করছে? একজন উপদেষ্টার, সবচেয়ে কনিষ্ঠতম উপদেষ্টা, সবচেয়ে অনভিজ্ঞ উপদেষ্টা, যার জীবনে কোনো চাকরি করার অভিজ্ঞতা নাই, জীবনে তার কোনো চাকরি করার কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনি এত বড় একটা মন্ত্রণালয় দিয়েছেন। কেন দিয়েছেন? যিনি দিয়েছেন তার বোধ বুদ্ধি নিয়েও আমার প্রশ্ন আছে। যা দিয়েছেন এবং সে করছেটা কি? নিজের জেদ, একগুয়েমির জন্য উনি পুরো আইনটাকেই, পুরো নিয়মটাকেই উনি তছনছ করে দেওয়ার চেষ্টা করছেন। এবং নেট রেজাল্ট কি? ইশরাক সাহেবের যারা সমর্থক আছে ঢাকাবাসী, এই ব্যানারে তারা কিন্তু সিটি কর্পোরেশন ভবনে তালা লাগিয়ে দিয়েছেন, আন্দোলন করেছে। এখানে কেউ কোনো কাজকর্ম হচ্ছিল না বলা হচ্ছে। আজকে কি হলো? আজকে ইশরাক সাহেব গিয়েছিলেন সেই নগর ভবনে, সেখানে যে উনি সভা করেছেন, সিটি কর্পোরেশনের লোকজনকে নিয়ে সভা করেছেন। ভাবুন, সিটি কর্পোরেশনের লোকজন সবাই কিন্তু সরকারি কর্মচারী, কর্মকর্তা, তারা সেই সভায় উপস্থিত ছিলেন এবং উনি সেখানে বসেছেন। ওনার পেছনে লেখা ছিল মাননীয় মেয়র। শপথ গ্রহণ করানো হয় নাই, কিন্তু উনি বলেছেন যে জনগণের ভোটে আমি নির্বাচিত, অতএব আমি মেয়র। আদালতের রায় আমার পক্ষে, হাইকোর্টের রায় আমার পক্ষে। সরকার আদালত অবমাননা করছেন। কেন সরকার আদালত অবমাননা করছেন? এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা তাদের কাছ থেকে কী আশা করেছিলাম? আমরা আশা করেছিলাম তারা আইন কানুন মেনে চলবেন, ওনারা সবার সঙ্গে মধ্যে একটা সম্প্রীতি, একটা ঐক্য গড়ে তুলবেন, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে অগ্রসর হব, এইটা আমাদের প্রত্যাশা ছিল। এখন আমি দেখছি এই সরকার বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মানে একটা ঝগড়া ঢুকিয়ে দিচ্ছে। তুমি ভালো, তুমি ভালো না,
তোমাকে দেবো না দায়িত্ব, আমার ইচ্ছেই হবে, তুমি ইলেকশন করছো তাতে কী হয়েছে, তোমাকে আদালতে রায় দিয়েছে তাতে কী হয়েছে, আমি সেটা মানবো না। এই যে মানসিকতা, এই যে আচরণ, এই আচরণগুলিকে আপনি কী বলবেন? এই আচরণগুলিকে ন্যায় বিচার বলা যায়? এত বড় একটা উপদেষ্টা পরিষদ, একজন উপদেষ্টার গোয়ার্তুমির কারণে পুরো উপদেষ্টা পরিষদের যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তারা তাদের এই গোয়ার উপদেষ্টাকে বুঝাতে পারেন না যে বাবা তোমার তো বয়স হয় নাই, তুমি অকালে একটা দায়িত্ব পেয়ে গেছো, একটু ঠান্ডা হয়ে চলো, একটু বোঝানোর চেষ্টা করো, তোমার গোয়ার্তুমির কারণে আমরা বেজ্জতি হচ্ছি, আমাদের যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। কি ভয়ঙ্কর! ভাবুন তো একটা জিনিস, ইশাক সাহেব আজকে শপথ না করেও, এলজিআরডি মিনিস্ট্রি তাদের দায়িত্ব না দেওয়া সত্ত্বেও উনি আজকে মেয়রের মতো অ্যাক্ট করেছেন এবং সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী ওনাকে সহযোগিতা করছেন। সরকারের এরপর আর থাকেটা কি? সরকারের এরপর আর কি থাকে অবশিষ্ট? একটা সরকারের জন্য এর চেয়ে বেজ্জতি আর কিছু হতে পারে? কেন তারা করছে এমন? আইন মন্ত্রণালয়ের নিতে হবে, পরামর্শ নিতে হবে। আর আইন মন্ত্রণালয় তো হাইকোর্ট দিয়ে দিয়েছে একটা রায়, হাইকোর্ট তো বলে দিয়েছে, উচ্চ আদালত যখন বলে দেয় তারপর আপনার কি অপিনিয়ন নেবেন? মূল বিষয়টা হলো কি, স্থানীয় সরকার জিনিসটা, এটা একটা আমি মনে করি এটা এখন পরিবর্তনের নিশ্চয়ই সংস্কারের প্রস্তাব এগুলো আছে, যখন হবে তখন বোঝা যাবে। এরা সংস্কারের কথা বলে এই সরকার, তারা তো নিজেরাই সংস্কারের পক্ষে না। যখন সংস্কার হবে না হবে বুঝলাম, কিন্তু এখন থেকে তো সংস্কারের মানসিকতা আপনাকে লালন করতে হবে। আপনারা তো নিজেরাই সেই সংস্কারের মানসিকতা লালন করেন না, আপনারা আদালতের রায় মানেন না, আপনারা আইন মানেন না, আপনি জনগণের রায়কে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনারা কীভাবে সংস্কার করবেন ভাই? আমি তো বুঝি না, আমি তো বুঝি না এগুলো। প্রিয় দর্শক, আমরা আশা করব এই সমস্যার সমাধান এই সরকার যৌক্তিকভাবে করবে। আমরা এর আশু সমাধান চাই। কীভাবে সমাধান হবে আপনারা ভাবুন, কিন্তু আমরা সাধারণ জনগণ বড় আশা নিয়ে যে সরকারকে বসিয়েছি, সেই সরকারকে হাস্যকর অবস্থায় দেখতে চাই না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান না, এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে? এতে কি তিনি নিজেকে ছোট করলেন না, নাকি সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন? সে বিষয়ে আলোচনা যাব। তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম। এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত। এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রায় রিপোর্ট প্রকাশ করেছে। ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনেকটা সদয়, এই বিষয়টিও আমরা জানি। এবং খুব আলোচিত যে সংবাদ, সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে উৎসাহ দিয়েছেন, এ কথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন। আমাদের একটু মেলানো দরকার। এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন, অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিল? অনেক কিছু বোঝার আছে আমাদের। এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে কিয়ার স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার, ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স ডলার। এখানে বলা হচ্ছে যে ইউনূস নিজের মুখে জানিয়েছেন যে স্টারমার তার সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি, এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ। এবং
সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কিয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য। যেহেতু কিয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি, তার সঙ্গে দেখা করতে চাননি, তারপরেও তিনি আশাবাদী যে এই বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে। ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন আমলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা। এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাত দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমানে স্টারমারের ইউনুসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে, এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে। আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার। তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস কিয়ার স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং তার একটি প্রমাণ তো এখানে পাওয়া গেল। এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিউলিপ সিদ্দিকী, যিনি স্টারমারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং সবশেষে টিউলিপ সিদ্দিকী যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিউলিপ সিদ্দিকীর সাথে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে সেটির অবসান ঘটতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন না, তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না। এটি ফিনান্সিয়াল টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন। এটি একটি আইনি সমস্যা, এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয়, ডক্টর ইউনুসের মন্তব্য। এখন ডক্টর ইউনুস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি? যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে যুক্তরাজ্য সফর দিয়েই শুরু এই পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরও অনেক দেশ সফর করবেন। মজার বিষয় হচ্ছে যে এই যুক্তরাজ্য সফরের আগে ইউনুস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং তিনি চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন, এটি মূল উদ্দেশ্য, এটিকে সামনে রেখে তার যুক্তরাজ্য সফর। এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সফর শুরু করেছেন। বেশ মজার বটে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে আচ্ছা সফর তিনি করতেই পারেন, সরকারি সফর, তাহলে কেন কিয়ার স্টারমার তাকে অ্যাভয়েড করলেন, তার সাথে দেখা করছেন না, সময় দিচ্ছেন না, যদি সরকারি সফর হয়েই থাকে? আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সশরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে, ঘুরতে হবে? ডক্টর ইউনুস সরকারের কি প্রশাসনে আর কোনো কর্তা ব্যক্তি নেই? এবং এইগুলো কি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে উদ্ধারের বিষয়, টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয়, রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয়, নানান ধরনের নিয়ম, নানান ধরনের চুক্তির আলোকে এগুলো উদ্ধার করা হবে? দিন যত যাচ্ছে আমরা তত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পারছি। কিয়ার স্টারমার তার সঙ্গে দেখা করলেন না, সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে জানালেন, সেগুলো ফলাও করে প্রচার হলো। এর আগে কিয়ার স্টারমার লন্ডনে আছেন কিনা নাকি তিনি কানাডায়, সেটির বিষয়ে আবার তার প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন, মিথ্যাচার করলেন, সেটির আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাংবাদিক সম্মেলনে যে না, এটা ভুল বুঝাবুঝি হয়েছে। এরকম ভুল বুঝাবুঝি, এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারের আমরা শুনে শুনে গত 10 মাস অভ্যস্ত হয়ে গেছি। এবং যেটি বলছিলাম যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে বললেন যে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান না। হতে পারে কোনো কারণ যে অর্থ উদ্ধারের বিষয়টি এত সহজ নয়। অর্থ পাচার হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি। কী পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে সেই পরিমাণ অর্থ কিনা, অথবা তার নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য যে তিনি উদ্ধার করতে পারবেন না সেই ধরনের ক্যাপাবিলিটি তার নেই, সেই নিজের ব্যর্থতা ঢাকতেই আগেভাগেই স্টারমারের উপরে দোষ চাপানোর চেষ্টা কিনা যে তিনি তাকে সাহায্য করছেন না, দেখা করছেন না। থাকতে পারে নানান ধরনের হিসেব নিকেশ, আন্তর্জাতিক আরও অনেক ধরনের সমীকরণ নিশ্চয়ই। বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ব্যাপারে গত 10 মাসে নানা সময় নানা আলোচনা আমরা শুনেছি, নানা রকমের আলোচনা শুনেছি। বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বাহিনীগুলোর যে গৌরবময় অংশগ্রহণ, সেই অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, সেই অংশগ্রহণে যেন কোনো কালিমা লেপন না হয়, সেই কারণেই নানা রকমের আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী সেই ব্যাপারে সতর্ক থাকবে, সতর্ক আছে। বাংলাদেশ সরকারেরও সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এরকম আলোচনা আমরা শুনেছি। সেনাবাহিনী এবং জাতিসংঘ ব্যাপারে সব থেকে বেশি আলোচনা তৈরি হয়েছে যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকার পরবর্তীতে জাতিসংঘ সেই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্ট নিয়ে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল এবং সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ করিয়ে দেয়নি, জাতিসংঘকে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করতে দেয়নি, এমন অভিযোগ সামনে এসেছিল। তখন থেকেই জাতিসংঘ এবং সেনাবাহিনী দূরত্ব তৈরি হচ্ছে কিনা এরকম নানা আলোচনা আমরা শুনেছিলাম। সেই যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচে আসলো কিনা, ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিনা, সেটা সেই প্রশ্নটা আসতে পারে আজকে একটা ঘটনায়। আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন, তাও সেনা সদরে। হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন, কি আলোচনা হলো সেখানে কি 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা 5 আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো, সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে? আজকে সেনা সদরে এমন একটা মিটিং হয়েছে, গণমাধ্যম যেমন নিশ্চিত করছে তেমনি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর, দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনাপ্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ। সেই সাক্ষাতে কি আলোচনা হলো, সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে, কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে। কি বলছে বাংলাদেশ আর্মি থেকে? তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ, জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাস্কোবার সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব, DGFI, BGB অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ, আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ, র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না, এরকম ঘটনাও দেখেছিলাম। এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে, র্যাব সহ BGB সহ বিভিন্ন জায়গায়, তাদের কারো
কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে। সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে যারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে, এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না। তারপরেও সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে। কিন্তু এমনটা যখন বলা হলো, এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো কারো বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো, তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো? জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং হয়েছে তিনি জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কমিটিতে কাজ করেন। সেই জোরপূর্বক গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত 5 আগস্টের পরে, যেটা বলা হচ্ছে যে 5 আগস্টের পরে অন্তত 15 আগস্ট পর্যন্ত 14-15 আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে 15 আগস্ট পর্যন্ত এই 10 দিনকে 10 দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল 1400 জন। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে 834 জন। তাহলে বাকি 1400 জন থেকে 834 জন বাদ দিলে যে 550-এরও বেশি লোক সংখ্যা থাকে, সেই হত্যাকাণ্ডটা 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে। এই ঘটনার দায় কে নেবে, এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে, এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেয়া হয়নি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে, এই রিপোর্ট ব্যাপারে, তেমনটা সরকার জানিয়েছিল। সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা 5 আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্য নিয়ে আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে। সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে। দর্শক, আপনার কি মনে হয় হঠাৎ করেই জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে অনেক দিন আলোচনা হয় না, অনেক দিন আলোচনার বাইরে তিনি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন সেই মিটিংটা শুধুমাত্র কি এই অভিযোগ বিষয়েই হলো নাকি সেনাপ্রধানের তরফ থেকেও আরও নতুন কোনো তথ্য নিয়ে আলোচনা হলো? সেই আলোচনার মধ্যে আরও একটা আলোচনা থাকতে পারে, সেটা হচ্ছে যে জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনী যে গৌরবময় ভূমিকা পালন করে সেই ব্যাপারে জাতিসংঘের আবার কোনো অবজারভেশন আছে কিনা, অবজারভেশন তৈরি হলো কিনা। মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজনকে। হ্যাঁ স্যার, হ্যাঁ ডক্টর ইউনূস স্যার, আপনাকেও মাইনা নেওয়া যাচ্ছে না। তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা। হায় হায় সখী, তুমি কার? বুক ফাইটা যায়। ইউনূস স্যার বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর সখা তুমি কার হয়ে গেলা? আসসালামু আলাইকুম। মাননীয় শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন থেকে কিন্তু এটা বলতে হবে। আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা। এই তারিখ থেকে, মানে আজকে 16ই জুন, হ্যাঁ তাই হবে বোধহয়। আপনারা একটু দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লেখা দিবেন, কারণ এর ইয়াদ রাখার জন্য। আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন। কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব যে উনিও মাননীয় মেয়র,
হ্যাঁ, উনি একটা নিজেই ব্যানার লেখছেন, মানে ওনার লোকজন, উনি তো আর লেখেন না, ওনার লোকজন। কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই, কেন থাকবে না, বুঝছেন না? আগামীতে ক্ষমতায় যাচ্ছে বিএনপি, এটা বুঝা ফেলাইছে অনেকে। আবার 16 বছর এরা অনেকেই কিন্তু নিপীড়িত হয়েছে, জুলুম হয়েছে এদের উপরে। এরকম মানুষও আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা, মনে করেন যারা বিএনপি করতো, জামাত করতো, তাদের উপরে তো জুলুম হয়েছে, তারা কিন্তু একটা অগ্রাধিকার পাবেই। ওরাও কিন্তু জড়িত, সবাই জড়ায় গেছে। উনি দেখছে যে বাহ, আমাকে তো সবাই চায়, তাহলে আমি কেন আর আইন কানুন, দেশের সরকার এসব মানার দরকার কি? আমি তো নিজেই একটা সরকার হয়ে গেলাম, আমি নিজেই ঘোষণা দিলাম, শহীদ মিনারে যায় নিজেই শপথ পইরা বৈশা যাবে। আজকে উনি মাননীয় লেখা একটা সম্মেলন করছেন এবং আজকে থেকে ওনার কথাবার্তায় এই নগর ভবন চলবে, সবাস, নো প্রবলেম। কিন্তু ওই যে দিন তারিখটা কেন লিখতে বললাম জানেন? আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন এবং সেটা আইন সিদ্ধ করে নিতে পারেন যুক্তি তর্ক দিয়া। পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই আমার নিজের মক্কেলের জন্য, মনে করেন আমি একজন উকিল, আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই। ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায়। সরকার কেন দিচ্ছে না সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব। আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে ইশরাক সাহেব যাচ্ছে আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে, লাইভ চলতেছে, উনি সরাসরি যা জিজ্ঞাসা করতো, আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে, শপথ নিতে, আপনি কেন দিচ্ছেন না? এত ঝামেলা তো হয় না ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা সবাই বুঝা ফেলাইতাম যে হ্যাঁ, উনার উপরে তো অন্যায় হচ্ছে। নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম, কিন্তু আমরা সেটা জানতে পারলাম না। আমরা বুঝা নিলাম যে হ্যাঁ, আমি ইচ্ছা করলে নিজের নামের পিছনে মাননীয় লেখা আমি চেয়ারে বৈশা পড়তে পারি। আমরা গত 9-10 মাস কি শুনে আসতেছিলাম, বালু মহল দখল হচ্ছে, অমুক ঘাট দখল হচ্ছে, অমুক আড়ত দখল হচ্ছে, নাম বদল হচ্ছে। আগে যারা লুটপাট করত অন্য দল আসছে, কোন দল আসছে আমি মুখে বলতে চাই না। এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে, এটা চরম সত্য এবং ওনারা নিজেরাও তো স্বীকার গেছে এবং ওনারা বহিষ্কার করছে। ওনাদের চেয়ারম্যান সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে, যাদেরকে জনগণ চায় না, যারা অপরাধ করছে অলরেডি, তাদেরকে উনি কোনো সিট দিবে না। একদম পিওর বিএনপি খুঁজা বাইর করে নিয়ে আসবে। ওকে, সবই তো ভালো কথা, কিন্তু দেশে কি কোনো আইন নাই? দেশে কি কোনো সরকার নাই? এই মুহূর্তে তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই। যার যেমন ইচ্ছা তেমন কথা বলতেছে। উনিও বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলতেছে মাননীয় মেয়র। চিন্তা করেন কেমন হইল? এইটা কি ইশরাক সাহেবের ইমেজ খুবই বড় হইল? না না না, বড় হয় নাই ভাইজান, না ভাইজান না, ভাতিজা। কারণ ওনার বাবার খুব ক্লোজ বন্ধু, তুই সম্পর্ক, আওলাদ হোসেন চাকলাদার, আমাদের সিনেমার প্রডিউসার, ওনার বন্ধু ছিলেন। তার সঙ্গে আমি ওনার বাবার সঙ্গে দেখা করছি, কথা বলছি, এবং রোজি মারা যাওয়ার পর ওনার বাবা আমাদের পুরানা পল্টনের বাসায় আসছেন। উনি আমাকে সমবেদনা জানাইছেন এবং উপরে একজনের সাথে কথা বলায় দিছেন মিনিট খানিক, ওখান থেকে আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। দেখেন এতটা ভালোবাসা। বিএনপি আমার পরিবারের সবাই, আমি ভাই দেশে যাইতে পারুম না, বিশ্বাস করেন, আমার বংশের সবাই বিএনপি করে। ওরা আমারে খালি ফোন দেয়, তুই কেন এই পথে গেলি, কোন পথে তুই চলে গেলি? ভাই কোন পথে গেছি আপনারা বুঝেন না, বুঝতে পারেন না। এটা কোনো সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইলা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেব? আপনি কমেন্ট বক্সে যান প্লিজ, আপনি পায়ে ধরি, আপনি কমেন্ট বক্সে যান, পড়তে থাকেন, হয়তো বলবেন এগুলা পেইড করা কমেন্ট বক্স, এগুলো অমুক বট বাহিনী, এগুলো পেইড করা পোলাপান। কিন্তু আপনার ছেলে পেলে কই? যারা আপনাকে ভালোবাসে তারা কি 10টা কমেন্টও করতে পারে না?
ওইখানে তো ভাই 100-এর মধ্যে 95% কমেন্টই ভাই আপনার বিরুদ্ধে। আপনার এটা মাইনা নিতেছে না, তো মাইনা নিতেছে না। যাই হোক, মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজনকেও। হ্যাঁ স্যার, হ্যাঁ ডক্টর ইউনূস স্যার, আপনাকেও মাইনা নেওয়া যাচ্ছে না। 1980 সালে একটা ছবি হয়েছিল, আব্দুল্লাহ আল মামুন ডাইরেক্টর, বিখ্যাত ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন, উনি 1980 সালে একটা ছবি রিলিজ করছিল, সুপার ডুপার হিট ছবি ভাই, সখী তুমি কার। ফারুক ভাই আর শাবানা ম্যাডামের প্রেম, ইউনিভার্সিটিতে ওনারা পড়ে। একটা টাইমে ফারুক সাহেব বৃত্তি পায়া বিদেশ চইলা যায়, তখনকার তো আর এই মোবাইলের যোগ ছিল না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই মেয়েটি মধ্যবিত্ত পরিবারের, মানে শাবানা, সে একটা চাকরি নেয় কার অফিসে, রাজ্জাক সাহেবের অফিসে। ওইখানে প্রেম প্রীতি এবং হাজবেন্ড ওয়াইফ। এই ছেলে ফিরত আইসা দেখে তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা। হায় হায় সখী তুমি কার। ভাই আরম্ভ হয় ছবি, বুক ফাইটা যায়, বুক ফাইটা যায়। ইউনূস স্যার বিদেশে গেল, বিদেশে যাওয়ার পর সখা তুমি কার, তুমি কার হয়ে গেলা। এখন তো অনেকে আইসা বলতেছে মিডিয়াতে, একটু আগে দেখলাম মাসুদ কামাল সাহেব বলতেছে হায় হায় এনসিপি তো এতিম হইয়া গেল। হায় হায়, ওরা গান গাচ্ছে, আমরা এতিম সর্বহারা, দয়ারি দানে শুধু বেঁচে আছি, জীবন তো ছন্ন ছাড়া, মোরা এতিম সর্বহারা, এরকম গান গাইতেছে এই যে এনসিপি। ভাই এগুলা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আমি ভাই এরকম মানুষ না, এগুলা 2 পয়সা দিয়েও বিশ্বাস করি না। কেন করি না? এর পিছনে কারণ আছে। কারণ কি জানেন? আমি একটা জিনিস বিশ্বাস করি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই। এটাই তার জীবনের শেষ পরীক্ষা। এই পরীক্ষা সে ফেল করতে পারে না, জীবনও করবে না। ওই ধরনের মানুষ না ভাই। বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, উনার বয়স যা, আমার বয়স কি, একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন, আমরা বুঝতে পারি, কিছুটা হইলেও বুঝতে পারি। কারণ শরীরের রক্ত গরম, মাথা ঠান্ডা, কথাবার্তার মধ্যে হয়তো একটু গরম খাওয়া যায়। এই গরম খাওয়ার পিছনে কারণ কি জানেন? এদের ভিডিও চোখের সামনে পড়া যায়, আর এগুলা দেখলে না মাথাটা খারাপ হয়ে যায়। এরা নাকি এতিম হয়ে গেছে এনসিপি, ঘোড়ার ডিম হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চিনেন? ঘোড়ার ডিম চিনেন আপনারা? হায় 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 হায়, কি যে বলেন। যদি মিল মহব্বতি হইতো তাহলে কি ইশরাক সাহেব কি যায়া ওই যে নিজেকে মেয়র দাবি করে? না, মেয়র দাবি করে না। একজন বিখ্যাত সাংবাদিক বলছিল, এই ইশরাককে আমি কাছে থেকে জানি, ওই এরকম ছেলে না যে ওইখানে মেয়র পদের জন্য লড়াই করবে। এর পিছনে কারণ আছে। বিখ্যাত সাংবাদিক বলছিল, কিন্তু ওই কথাটা মনে রাখবেন, ওইটা মাইন্ডে রাখবেন। এর পিছনে কোনো কারণ আছে, কোনো গেম আছে, কোনো খেলা আছে, যেটা আমরা বুঝতেছি না। কিন্তু এইটুক বুঝতেছি, ইশরাক সাহেবের যে কেরিয়ার, যে ভালোবাসাটা, এই ইয়াং জেনারেশনের ভালোবাসাটা পাইছিল, ওইখান থেকে উনি পয়রা গেল। দেখেন, মানুষ গাছ থেকে পয়রা উঠা দাঁড়াইতে পারে, বিল্ডিং থেকে পয়রা উঠা দাঁড়াতে পারে, কিন্তু এই চোখ থেকে, মানে 5 ফিট উপর থেকে যদি পয়রা যায়, একবার যদি চোখ থেকে পয়রা যায়, আর জীবনও উঠা দাঁড়াইতে পারে না। এই কথাটা মনে রাখবেন ইশরাক সাহেব। হয়তো এটা আপনার ভুল রাজনীতি, অথবা ওই যে বিখ্যাত সাংবাদিকের কথা অনুযায়ী আমি বুঝতেছি না, অপেক্ষায় রইলাম। কিন্তু এই অপেক্ষায় থাকতে চাই না, হতাশার কোনো অপেক্ষা আমার মধ্যে নাই। আমি জানি এই দেশে কি হতে যাচ্ছে, এই জুলাই মাসই হইতে হবে। এই জুলাই মাসের মধ্যে যদি আমরা না পাই, তাইলে বুঝানুমো আর কোনো দিনই পামু না। সেটা কি জানেন? জুলাই সনদপত্র। জুলাই সনদপত্রের ঘোষণাটা চাই। এরপর আপনারা নির্বাচন করেন না করেন সেটা অন্য জিনিস, কিন্তু এই ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের সব দল এক হইতে হবে। যারা এক হবে না, তারা 24কে অস্বীকার যায়, বুঝা নিয়েন। তারাই কিন্তু এই দেশের বড় শত্রু। তারাই 54 বছর চুইসা খাইছে আমাদেরকে, আবার চুইসা খাইতে চায়। বড় অঙ্কের টাকা পিছনে কাজ করতেছে, সে টাকার জোরে অনেকে অনেক কিছু করতেছে। ইউটিউবে কিন্তু অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবাই মনে জোর রাখবেন, ইমানদার মানুষরা আপনারা সবাই এক থাকেন। সামনেই সময়, যখনই জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র পাস হবে,
তার মানে কি এই দেশের সংবিধান বদল হবে, তারপরেই নির্বাচন হবে। আর এই নির্বাচনটা কেমন হবে আগেই বইলা নেই, আপনারা খুব সাবধান। এই নির্বাচনের অনেক কিছু সংশোধন করতে হবে, প্রয়োজনে বুঝছেন, ইউনিসেফকে ডাকতে হবে, জাতিসংঘকে ডাকতে হবে। কারণ এখনই তো জোর কইরা বৈশা যায়, তখন ভোট কেন্দ্র ঢুইকা জোর কইরা ভোট দিয়া যদি চইলা যায়, ওই নির্বাচন দেখতে চাই না। জাতিসংঘকে ডাকেন, জাতিসংঘ তো শান্তির জন্য বিভিন্ন দেশে যায় নির্বাচন করায়, শান্তি প্রতিষ্ঠিত করায়, তাহলে আমাদের দেশে কেন আসবে না? নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। সঠিক নির্বাচন হইলে ভাই নতুন ইতিহাস লেখা হবে, এটা আপনারা লেখা রাখেন, নতুন ইতিহাস লেখা হবে যদি সঠিক নির্বাচন হয়। সবার জন্য সবাই দোয়া করবেন। উপরওয়ালার কাছে একটা জিনিস চাই, হে আল্লাহ আমাদের দেশকে শান্তির পথে নিয়ে যান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্যত ডক্টর ইউনূস সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে। জামাত ইসলামী রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। জামাত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে, জামাত ইসলামী পলিটিক্স শিখেছে, জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে। কথা ক্লিয়ার। জামাত ইসলামী রক্তের উপর ভিত্তি করে শিবিরের দূরদর্শিতায়, শিবিরের 9 দফায় হাসিনার পতন হয়েছে, তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনূসকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে। এই সাদিক কায়েমরা যোগাযোগ করেছে প্রফেসর ইউনূসের সাথে। সেই ইউনূস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে, সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোনো অস্তিত্বই বাংলাদেশে ছিল না। এটা শহীদদের রক্তের সাথে 24-এর গণবিপ্লবের সাথে গাদ্দারি। জামাত ইসলামী এটা মেনে নিতে পারে না। জামাত ইসলামী এই সংলাপ বয়কট করে ইউনূস সরকারকে বার্তা দিল, 2টা বার্তা। একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোন লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না, এটা মেনে নেওয়া হবে না। জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না, মানা হবে না। জামাত ভেসে আসেনি, জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন, নইলে বিএনপি ফেলে দিত। এখন জামাতকে ওভারলুক করে তারেক রহমানের সাথে সমঝোতা, বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা, এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে, নেক্সট প্রাইম মিনিস্টারের সাথে, এটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করেছে। তো জামাতের 2টা বার্তা এই বয়কটের মাধ্যমে। একটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না, অতএব লন্ডনের যে কথিত যৌথ ঘোষণা, সেখানে জামাত ছিল না। হ্যাঁ, ওইখানে আলোচনার সারবস্তু বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারত, কিন্তু সেটা করেনি। নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টা, এটা জানিয়ে দিয়েছে। জামাত এতে মাইন্ড করেছে, শুধু জামাত না, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে, এনসিপি মাইন্ড করেছে, চরমোনাই মাইন্ড করেছে, এদেশের জনগণ মাইন্ড করেছে। জনগণ ওই লন্ডন ঘোষণা, লন্ডন জয়েন্ট স্টেটমেন্ট এগুলো মানে না। এই রোজার আগে নির্বাচন, এটা নিয়ে আপত্তি না, আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি। জামাত ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না, 24-এর গণবিপ্লবের সাথে কোনো বেঈমানি জামাত মানবে না। জামাত ইসলামী এখানে একটা থিওরি ফলো করছে, আমার কাছে মনে হয়েছে। আমার বন্ধুবর ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি একটা কথা বলেছেন না, যে জুলাইয়ের সাথে যে গাদ্দারি করবে সে যদি আমার বাপ হয়, ও আমার বাপ না। তাই ইউনূসকে আগলে রেখেছে জামাত ইসলামী। ইউনূস পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন, আপনারা জানেন। আমিরে জামাতের তৎপরতা ইউনূসের পদত্যাগ ঠেকে গিয়েছে। আমিরে জামাত কার্যত রেখে দিয়েছেন। আমিরে জামাতের অনুরোধে তারপরে সর্বদলীয় বৈঠক হয়েছে, যেখানে সবাই বলেছে স্যার আমরা আপনাকেই চাই। বিএনপিও বলেছে। আমিরে জামাতের তৎপরতার কারণে বিএনপি বলতে বাধ্য হয়েছিল যে আমরা ইউনূসের পদত্যাগ চাই না। ইউনূস আপনি 18 কোটি মানুষের ইউনূস। সেই জামাতকে বাদ দিয়ে লন্ডন সমঝোতা, জামাত আঙ্গুল চুষবে,
না, এখানে এক ধরনের এটা একটা বার্তা যে সিম্পল নন কোঅপারেশন, যে আপনাদের এই সংলাপ বয়কট। এখন ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করলে ঐক্যমত কমিশন কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। জামাতের এই সিদ্ধান্তের ফলে শহীদদের বাংলাদেশ, যেই বাংলার মাটিতে শহীদদের রক্ত ঝরেছে, শহীদদের কবর হয়েছে, এই বাংলার মাটির পবিত্রতা রক্ষা হচ্ছে, এই বাংলার মাটির মর্যাদা রক্ষা হচ্ছে। নইলে বাংলার মাটির অবমাননা হয়ে লন্ডনের মাটির সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, কিন্তু জামাত সেটা ঠেকিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। 21শে জুনের সমাবেশে দেখবেন জামাত কি গণজোয়ার সৃষ্টি করে, কি বার্তা দেয়, রাজনীতির গতিপথ কিভাবে নির্ধারণ করে। শুধু জামাত না, জামাতের সাথে পিওরলি সমস্ত ইসলামপন্থীরা আছে, জামাতকে একা ভাববেন না। অতএব জামাতের এই সিদ্ধান্তটা চমৎকার সিদ্ধান্ত। দর্শক, খবর ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত। কেন যাচ্ছে না? রহস্য কি? রহস্য আমি বলছি, আমি জেনে শুনে বলছি। রহস্য হচ্ছে ওই যে বার্তা দেওয়া, যেটা বয়কট করছি, আমাদেরকে বাদ দিয়ে কিসের যৌথ ঘোষণা, এখানে আমাদেরকে ইগনোর করা হয়েছে, আমরা যাব না। এটা জাস্ট একটা বার্তা, সামনে আরো অনেক বার্তা দেওয়া হবে। সরকারকে কিভাবে আঙ্গুল বাঁকা করে লাইনে আনতে হয় এটা জামাত জানে, ইসলামপন্থীরা জানে। জামাত একা না, শক্তিশালী ইসলামপন্থীরা জামাতের সাথে আছে, এক সুরে কথা বলছে, চরমনাই, কোনো সমস্যা নেই। হেফাজত ইসলামী ওখানে আছে, বিপ্লবী ছাত্র জনতা এই লাইনে আছে। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে। ইউনুস কেন, ইউনুসের বাপও যদি কারো সমঝোতা করে কারো সাথে, সেটা টিকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর প্রফেসর শাহিদুজ্জামান তিনি পরামর্শ দিয়েছেন ছাত্র জনতাকে, তোমরা প্রধান উপদেষ্টার কাছে যাও, আমরা প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে যাও, আমরা প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে যাব। কিন্তু সংস্কার বিচার ছাড়া জামাতকে ইগনোর করে, বিপ্লবীদেরকে ইগনোর করে, শহীদদের ইগনোর করে, আহতদের ইগনোর করে লন্ডনের বিলাসবহুল হোটেলে যৌথ ঘোষণা, ওটা এদেশের বাংলাদেশের মাটিতে এটা হতে দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মাটি এবং মানুষকে অবমাননা এটা। জামাত যুগশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে, স্মার্ট। জামাত ক্ষমতায় আসার যোগ্য হচ্ছে এভাবে স্মার্ট সিদ্ধান্ত নিয়ে। জনগণের ব্যাপক সাপোর্ট পাবে জামাত ইসলামী এই সিদ্ধান্তে। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত ইসলামী। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পরে ঘটনা ঘটল। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের 3 সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে। এখন এনসিপি চাইতে জামাত এখানে অ্যাডভান্স সিদ্ধান্ত নিল। এনসিপি যদি বুঝতো যে জামাত বয়কট করবে, জামাত বয়কট করে এখানে জামাত হিরো হয়ে গেল। লন্ডন ঘোষণা বাতিল করতে বা পুনর্বিবেচনা করতে জামাতের এই বয়কট ভূমিকা পালন করবে, সরকারকে লাইন ধরে ঘাট ধরে লাইনে আনবে। এনসিপি যদি বুঝতো যে না জামাত বয়কট করবে, তাহলে তারা আগে বয়কট করতো। কারণ এখানে বয়কট করে জামাত হিরো হয়ে গেল, জনগণ এখন জামাতের এই অবস্থানকে সমর্থন করবে। জাস্ট খোঁজ খবর রাখেন, নিউজ পেপারে এসেছে, কমেন্টগুলো দেখেন, মানুষ বলছে যে ঠিক আছে, এটাই ঠিক আছে। তো দর্শক, এনসিপি গিয়েছে, কিন্তু ওরা অতদূর দূরদর্শী হতে পারেনি যে এখানে বয়কট করলে মনে হয় ভালো হতো। বয়কট করলে এটা একটা কঠিন রাজনীতি হবে। যাই হোক, ওরা ভবিষ্যতে বয়কট করবে আমরা বিশ্বাস করি। ইসলামী আন্দোলন, ইসলামপন্থীরা বয়কট করবে। গণমাধ্যমে এটা এসেছে স্পষ্টভাবে, আমাদের সোর্স ছাড়াও। জামাতের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠককে তার সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করে তারা। এখন শুধু এই ভালো হতো এটা না, এটা নিয়ে খুব সিরিয়াস বলেই বয়কটের ঘটনা। বড় কিছু না ঘটলে এর মানে এখানে আরেকটা বিষয় হয়ে থাকতে পারে জামাতের এই কঠোর সিদ্ধান্তের। জামাত হয়তো সন্দেহ করছে যে আসলে বিএনপি ইউনূসকে রাষ্ট্রপতি করার ঘোষণা প্রস্তাব দিয়েছে, ইউনূস সেটা মেনে নিয়েছেন, আর এর মানে সুষ্ঠু নির্বাচন হবে না, এরকম একটা সন্দেহ জামাত করে থাকতে পারে। নইলে বয়কটের মতো এত বড় ঘটনা তো ঘটতো না। বড় কিছু না ঘটলে জাস্ট এরকম ঘটতো, সংলাপে যেত, সেখানে বলতো যে স্যার এগুলো তো ঠিক হয়নি, এটা আপনারা বিবেচনা করুন। কিন্তু না, বয়কটই করেছে। বয়কটের আগে নিঃসন্দেহে অন্য কোনো চ্যানেলে জামাত সরকারের সাথে যোগাযোগ করেছে, তার মাধ্যমে কনফার্ম হয়েছে যে না, এখানে সন্দেহজনক কিছু আছে। এবং পীর সাহেব চরমনাইকে আপনারা দেখেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন
যে সরকারকে ক্লারিফাই করতে হবে, স্পষ্ট করতে হবে যে লন্ডন বৈঠকে কি কি আলোচনা হয়েছে। এর মানে ইসলামপন্থীরা লন্ডন বৈঠককে সন্দেহ করছে যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা বিএনপিকে ক্ষমতা নিয়ে দেওয়ার জন্য। আর ইউনূস স্যারের প্রতি আমাদের সমর্থন ছিল, আমরা পূজা করতাম, কিন্তু এখন লাথি দিতে আমরা একটু দ্বিমত পোষণ করবো না বা দেরি করবো না। এটাই জুলাইয়ের স্পিরিট। যে জুলাইয়ের স্পিরিটে থাকবে আমরা তার পক্ষে, যে থাকবে না তার পক্ষে নই। তবে আমি বিশ্বাস করি দিন শেষে কোনো অঘটন ঘটবে না। জামায়াত ইসলামের এই দূরদর্শী সিদ্ধান্তের কারণে, এই বয়কটের কারণে, এই অনড় এবং কঠোর অবস্থানের কারণে কোনো সরকার উল্টাপাল্টা করতে সাহস পাবে না। তারা লাইনে আসতে বাধ্য হবে এবং ছাত্র জনতা এখানে আছে, ইসলামপন্থীরা এখানে আছে। ইসলামপন্থী ছাত্র জনতাই হচ্ছে এই সরকারের মূল শক্তি, কিংবা যারা থাকবে তাদের মূল শক্তি। বিএনপি কখনো এই ধরনের ইন্টারিম সরকারের শক্তি না। কারণ বিএনপি এসেই চেষ্টা করবে কিভাবে এই ইন্টারিম বা তত্ত্বাবধায়ক তাদেরকে সরিয়ে কত তাড়াতাড়ি আমরা ক্ষমতায় আসতে পারি এবং কত তাড়াতাড়ি ওই সরকারকে তাড়িয়ে দিতে পারি। অতএব এই ইন্টারিম টাইপের বা কোনো গভর্নমেন্ট, তাদের মূল শক্তি হবে ইসলামপন্থীরা। এজন্য জামাত রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে, কোন সরকার উল্টাপাল্টা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে আলোচনা সেটি এখনো লন্ডনের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক থেকে বেরোতে পারেনি। নতুন নতুন তথ্য আসছে, নতুন নতুন বিশ্লেষণ আসছে এবং এই যে গত 10 মাসে ডক্টর ইউনূসের অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে মাঝে মধ্যে বিএনপির নেতৃবৃন্দ যে স্ট্যান্ডটা নিয়েছিলেন এবং রাজনীতিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গা তৈরি করেছিলেন, বিশেষ করে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, দুদু ভাই, এরকম অনেক নেতা, কিন্তু রিজভী ভাইও মাঝে মধ্যে অনেক স্ট্যান্ড নিচ্ছিলেন, অনেক ভালো কথা বলছিলেন, যেটা জনগণ প্রশংসা করছিল। একদিকে বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেভাবে বিস্তৃত হয়েছে এবং হচ্ছে, তাতে সাধারণ মানুষ যারা 5ই আগস্টের পরিবর্তনের সময় মনে করেছিল যে আগামীতে হয়তো বিএনপি আসতে পারে ক্ষমতায়, সেই মানুষগুলোর বিএনপি সম্পর্কে একটা মোহভঙ্গ ঘটে গেছে। তারপরেও বিএনপির এই সেন্ট্রাল লিডারদের কথাবার্তায় মানুষজন মাঝে মধ্যে আশান্বিত হতো, মাঝে মধ্যে পছন্দ করত, কিন্তু হঠাৎ করে বিএনপি যেন একেবারে ইউটার্ন নিয়েছে। যে তারেক রহমান তারুণ্যের সমাবেশে এবং অন্যান্য সময়ে যে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং ডক্টর ইউনূসের সাথে কিছু ইস্যুতে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন, সেই তারা হঠাৎ করে এত আন্তরিকতার সাথে লন্ডনে কেন মিটিং করলেন, এটি নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য আমাদের কাছে এসেছে। আপনারা জানেন এটা একটা বাস্তবতা, এইটার প্রমাণ চাইতে পারেন বা নাও চাইতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা অলিখিত প্রভাব রয়ে গেছে। এই 1991 সালে জনপ্রত্যাশার বিপরীতে যে বিএনপি ক্ষমতা এসেছিল, কিংবা 2001 সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল, সেই ক্ষমতা আসার পেছনে ভারতের সাথে তাদের একটা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু দুইবারই বিএনপি ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা রক্ষা করতে পারেনি। দুইবারই, বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যেভাবে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়া হয়েছে, এই যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, এই সবই ভারতের বিরুদ্ধে। সুতরাং সেই থেকে ভারতের সাথে বিএনপির একটা সম্পর্কের টানাপোড়েন ছিল। এই যে লাস্ট 18 ইয়ার্সের মতো, 18 বছর বিএনপির সাথে ভারতের সম্পর্কটা কিন্তু কখনোই পারস্পরিক বিশ্বস্ততার জায়গায় যায়নি। কিন্তু 2018 সালের পর থেকে বিএনপির কিছু নেতা এই সম্পর্কটাকে উন্নয়নের চেষ্টা করেছে এবং সর্বশেষ একটা জায়গায় এসেছিল যেখানে ভারত বলেছিল যে বাংলাদেশের যে সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যদি ফেয়ার এবং ইনক্লুসিভ হয়, সেই নির্বাচনে যেই জিতে আসবে, যদি বিএনপি জিতে আসে জনগণের ভোটে, তাহলে ভারত বিএনপির সাথে কাজ করতে কোনো সমস্যা নেই বলেছিল। তো এরকম একটা অবস্থায় বিএনপি যখন
ধরে নিলাম তৃণমূল পর্যায়ের সবকিছু এই অন্যায়, আওয়ামী লীগের উপর নির্যাতন, এগুলোকে সাইডে রেখে বিএনপির কিছু কিছু নেতা কিন্তু একটা লজিক্যাল স্ট্যান্ড নিচ্ছিল তাদের কথাবার্তায়। কিন্তু রাজনীতিতে এই যে বিএনপির সাথে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং, এইটা আবার অনেকেই পছন্দ করেনি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশ। তারা তারা বিএনপির নেতৃত্বকে, টু বি ভেরি স্পেসিফিক, তারা থিঙ্ক ট্যাঙ্ক আরো স্পেসিফিক হয়তো বেগম খালেদা জিয়াকে এবং তার আশেপাশের কিছু মানুষকে বুঝিয়েছে যে বিএনপির রাজনীতির মূলটা হলো ভারত বিরোধিতা, ওয়ান অফ দ্য পিলার্স। এবং বিএনপি ভারত বিরোধিতা করেই এতদিন রাজনীতি করে এসেছে এবং বাংলাদেশে ডক্টর ইউনূস আসার পরে তিনি নিজেও ভারত বিরোধিতাকে বিভিন্ন সময় উস্কে দিয়েছেন, আবার এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে। সো এই সেন্টিমেন্টটাকে ধারণ করেই যেন বিএনপি রাজনীতি করে, এটা কিন্তু একটা মেজর শিফট। এই শিফটিং এর জায়গা থেকেই বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বার্তা পাঠিয়েছেন যেন ডক্টর ইউনূসের সাথে লন্ডনে মিটিং করে। এই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা দীর্ঘদিনের চেষ্টার পরে আবার সেই সম্পর্কটার থেকে ঠিক ইউটার্ন করে এখন ভারত বিরোধিতার দিকে যে বিএনপি গেল, বিশেষ করে তারেক রহমান গেল, এটার সাথে কিছু প্রভাবক হিসেবে কিছু মানুষও কাজ করেছে। তারেক রহমানদের এই অ্যান্টি ইন্ডিয়ান দিকে নিয়ে যাওয়ার সাথে জড়িত ছিল এই যে আমি বলি যে মার্কিন ইমপ্লান্ট ডক্টর খলিলুর রহমান, যিনি মাঝে মধ্যে বলে থাকেন আমাকে কি ডক্টর ইউনূস এনেছে, আমি কি ইউনূসরে পুছি, মানে সে ডাইরেক্ট ইমপ্লান্ট। সো এরকম একটা ধারণা তারেক রহমানদের দেওয়া হয়েছে যে তুমি অ্যান্টি ইন্ডিয়ান হও, বাট তোমাকে আমরা প্রো আমেরিকান করছি, কারণ ডক্টর ইউনূস নিজেই প্রো আমেরিকান। কিন্তু প্রো আমেরিকান না বলে আরো স্পেসিফিক বলা যায় প্রো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এখন কিন্তু এই সাউথ এশিয়ায় নতুন করে ট্রাম্পের পলিসি ফর্মুলেট করা হবে। পল কাপুর দায়িত্ব নিলে হি উইল হ্যাভ হিজ ওন পলিসি, যেটা ট্রাম্পের সাথে আলোচনা করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন একটা পলিসি আসবে। সেই পলিসিটার সাথে বাইডেন পলিসির কতটা মিল থাকবে বা অমিল থাকবে সেটা আমাদের দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে বিএনপির এই শিফটিংটা দলের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ বিএনপির একটা সুবিধা হলো যে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব, এখানে মানে ধরেন শেখ হাসিনার নেতৃত্ব বা খালেদা জিয়ার নেতৃত্ব বা তারেক রহমানের নেতৃত্ব, এই নেতৃত্বগুলো একদম খুব কনসলিডেটেড। আপনি যদি বিএনপি করতে চান তাহলে আপনাকে তারেক রহমানের নেতৃত্ব মেনেই রাজনীতি করতে হবে। আপনি যত বড় হেডমালা লোকই হন, এই পরিবারের বাইরে গিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। তো এই জায়গাটায় যারা এই 10 মাস রাজনীতি করলো বা তারও আগে, তারেক রহমান তো বিদেশে ছিলেন, দেশের ভেতরে যারা সব প্রতিকূলতা মেনে নিয়ে রাজনীতিগুলো করলেন, তারা অনেকেই একদম দেখবেন যে একদম চুপ করে গেছেন। তাদের এই গত 2-3 দিন ধরে কোনো তেমন কথা শুনছেন না। তো এটার এই যে বিএনপির ভেতরে যে একটা আগুন, একজন সাংবাদিক বললেন সিডনি যে আগুন জ্বলে গেছে, যে এটা সত্যি যে বিএনপি এখন যেটা আলোচনায় আসছে যে বিএনপি কি ডক্টর ইউনূসের ট্রাপে পা দিলেন কিনা, বিএনপি কি এই যে ইউনূসের সাথে সমঝোতায় গিয়ে ভালো করলেন কিনা, বাংলাদেশে আদৌ রাজনীতি হবে কিনা। আজকেও আমার কাছে যে তথ্য আছে তাতে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না, বা টিল ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন নিয়ে অনেক রকমের খেলাধুলা হবে। এখনকার যে লেটেস্ট আন্ডারস্ট্যান্ডিং, ইউনূস এবং বিএনপি পাওয়ার শেয়ার করবে, এইটা বিএনপির অনেকে পছন্দ করছে না। দ্য ওয়ে দে আর প্ল্যানিং টু শেয়ার দ্য পাওয়ার, এটা। এবং এখন দেখবেন যে তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু দাবি করেও একজন ইউটিউবার তারেক জিয়ার তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, যে তারেক জিয়া ইভেন গ্রাজুয়েশনও করেননি। তারেক জিয়ার সেই হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। এই প্রজন্ম জানে না যে হাওয়া ভবন নামে কি ভয়াবহ একটা দুর্নীতির ভবন প্রতিষ্ঠা করেছিল তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। এখন কথা হলো যে এই যে টোপটা দেয়া হলো, ইন্ডিয়ার বলয় থেকে বাইরে এনে প্রো আমেরিকান বলা হচ্ছে, এই টোপটা ডক্টর ইউনূস শিবির কেন দিলেন? ডক্টর ইউনূস কেন
এত দূর দৌড়ে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন? এটারও একটা কারণ আছে, কারণ ডক্টর ইউনূসের পায়ের নিচে এখন মাটি নেই। ডক্টর ইউনূস সারা জীবন যে বিশ্বব্যাপী সুনাম খ্যাতি অর্জন করেছিলেন, সবকিছু আজকে চ্যালেঞ্জড হয়েছে। আজকে বিদেশ তাকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেনি, বিদেশের প্রচার মাধ্যমগুলো তার সমালোচনা করে আর্টিকেল ছাপছে। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো এরকম হওয়ার কথা না। তিনি টের পাচ্ছেন তার পায়ের নিচে মাটি নেই। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন, যাদের তিনি তার নিয়োগকর্তা বলেন, ছাত্র জনতাদের সেই ছাত্র সমন্বয়ক, যদিও তিনি মিথ্যে বলেছেন যে তিনি এই 5ই আগস্টের আগে কিছুই জানতেন না, কিন্তু ছাত্র সমন্বয়কদের কথায় জানা গেছে যে তিনি আগস্ট মাসে এগুলো যোগাযোগ করেছেন। আমি জননেত্রী শেখ হাসিনার সূত্রে অনেক আগে থেকেই শুনেছি যে তিনি এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধে করছেন। সো তিনি 2018 সাল থেকে একদম এই ষড়যন্ত্রটা শুরু হয়েছিল এবং ডক্টর ইউনূস ওয়াজ পার্ট অফ ইট একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো ডক্টর ইউনূস যে যাদের উপরে ভিত্তি করে পরে এনসিপি করলেন, সেই এনসিপির ডাকে এখন 200 লোক আসে না। সো ডক্টর ইউনূসের তো সাপোর্ট নাই। ছাত্র জনতা যাদের বিভ্রান্ত করে জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে সরকার অপসারণ করেছিল, সেই ছাত্র জনতা তো আর এই বাটপাট ছাত্র সমন্বয়ক বা এনসিপির ডাকে আসে না। সো ইউনূস এখন বুঝতে পারছে যে তার এখন কি হবে, তার সেফ এক্সিটের ব্যাপার আছে, তার ক্ষমতায় থাকার ব্যাপার আছে, তার বাংলাদেশে অনেকগুলো ব্যবসা আছে, তার গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী আছে। ইউনূস জানে যে তার যদি এই প্রোটেকশন গুলো না থাকে, তাহলে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটা ইট পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, এরকম দিন বাংলাদেশে আসবে। তো এই আশঙ্কা থেকে তিনি মোটামুটি দৌড়ে চলে গেছেন, রীতিমতো তার বিরোধী পক্ষই হয়ে গেছিল প্রায়, সেই তারেক রহমানের কাছে গিয়ে দুজনে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছেন। এখন ওই মিটিং এর আরো 2-1টা বিষয় আমি এর আগে ওই মিটিং এর সবকিছু কিন্তু বলেছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছেন যে 1-to-1 মানুষের মিটিং আমি কি করে জানলাম, আমি ওখানে জানলাম। কিন্তু এই রাজনৈতিক বৈঠকগুলো যে 1-to-1 হয়, এর আগে অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয়, ওখানে ঠিক করা থাকে কারা কথা, কোন বিষয় নিয়ে কথা হবে, কি কথা হবে। সো খুব কম গোপন রাজনৈতিক বৈঠকই দেখবেন 1-to-1 বৈঠকই আছে পৃথিবীতে যার নিউজ ফাঁস হয়নি। মানে এটা কেউ না কেউ জানে। আমার এই ইউটিউবিং করতে এসে আমার নিজেরই খুব অবাক লাগে যে আমি কি করে এত 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 সোর্সের সাথে জড়িয়ে গেলাম। আমি শুধু চেষ্টা করি যে তথ্যটা পাই সেটা একটু মানে সত্যতা যাচাই করে নেবার, মানে এটা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে এবং আমি মনে করি যে অ্যাটলিস্ট 95% টাইম আমি আপনাদের সঠিক খবরটা দেই। তো যাই হোক, এই মিটিং এ তারেক রহমান একটা লিস্ট নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ নেতাদের যে কাকে কাকে জরুরি ভিত্তিতে ফাঁসিতে ঝোলাতে হবে। এই লিস্টটাও তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূসকে দিয়েছেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূস যে এই ছাত্রদের কাজে লাগালেন, বিএনপি তো সরকার বিরোধী আন্দোলনে সফল হচ্ছিল না, সুতরাং এই ছাত্রদের সামনে এনে জামাতকে আর শিবিরকে দিয়ে তাদের শক্তি জুগিয়ে জনগণকে বিভ্রান্ত করে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের আন্দোলনটাকে সফল করা হয়েছিল। তো এখন এনসিপি তারা 10 মাস অনেক দাপটের সাথে ছিল, তাদের শুনেছি যে অনেক অনেক ধন সম্পত্তির মালিক হয়েছে, প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে। কিছু টেলিফোন আলাপও আজকাল শুনতে পাচ্ছি। এই যে সারওয়াত তুষার নামে একজন এনসিপির কেন্দ্রীয় নেতা আছেন, আমাদের একজন সাংবাদিক বললেন সারওয়াত তুষার নাকি খুব সুন্দর কথা বলেন। তো আমি তার বক্তৃতা তো শুনিনি কখনো, তো ফোন আলাপটা শুনলাম, একটা তরুণী তার সাথে কথা বলছে এবং মেয়েটার কণ্ঠটা আসলে খুব সুন্দর। তো দেখলাম যে সারওয়াত তুষার মেয়েটাকে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছে এবং সেটা নিয়ে মেয়েটার সাথে একটা ফোন আলাপ হচ্ছে, মেয়েটা বোধহয় একটু রিয়াক্ট করেছে। তো এনসিপির নেতারা পরিবর্তনের কথা বলেছে, সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবে তারা দুর্নীতিগ্রস্ত, বাস্তবে তাদের সাথে বর্তমানে ছাত্র জনতা তেমন নেই, তাদের চারিত্রিক দুর্বলতাটাও খুব প্রকটভাবে বেরিয়ে আসছে। সো এই অবস্থায় তাদের সামনে আসলে তারা অতীতের যে কোনো কিংস পার্টির মতো সমসাময়িক, সেই ফেরদৌস কুরেশির বলেন বা এই 2024-এর আগের কিছু কিংস পার্টি, এই কিংস পার্টির মতো তারা ঝরে পড়ে যাবে। তাদের আগামীতে খুব নিকটে
ভাগাড় ছাড়া আর কোথাও স্থান হবে না। রাজনৈতিক ভাগাড়ই তাদের নিয়তি। একটা হইতে পারে, যদি কোনোদিন নির্বাচন হয় এবং তখন যদি ডক্টর ইউনূস বেঁচে থাকেন এবং এই প্রক্রিয়ার সাথে থাকেন, তিনি হয়তো বিএনপির হাত পা ধরে বা অন্যদের হাত পা ধরে ওদের জন্য 3-4টা আসনের জন্য নেগোশিয়েট করতে পারেন। কিন্তু এনসিপি যে বিপুল সম্ভাবনার স্বপ্ন দেখে এই দলটি করেছিল, সেগুড়ে বালি। ওই এনসিপির কিছু নেতা, ওদের কেউ এখন পুষে না। এটা হার্ড টু অ্যাকসেপ্ট, আই আন্ডারস্ট্যান্ড, বাট দিস ইজ এ হার্শ রিয়ালিটি। এনসিপির ফিউচার নেই বাংলাদেশে। দে হ্যাভ বিন এক্সপোজ, দেয়ার কনস্পিরেসিস হ্যাভ বিন এক্সপোজড। তারা এখন মানুষের কাছে নিন্দিত, ঘৃণিত এবং অগ্রহণযোগ্য একটা ফোর্স। এদের নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। সো এখন রাজনীতিতে যেটা দেখার আছে যে তারেক রহমান, বিএনপি ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন কিনা, তাদের এই লন্ডন বৈঠকের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত ঠিক হলো কিনা। আর যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, যে এর বাইরে বাংলাদেশের ক্ষমতার যে স্টেক হোল্ডার গুলো আছে, তাদের কোনো কথা এখনো প্রকাশ্যে আমরা শুনিনি। অপ্রকাশ্যে অনেক ঘটনা ঘটছে, কিছু সংবাদ আমিও পাচ্ছি, কিন্তু সেই সংবাদগুলো আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না, বা আমার উপর এক ধরনের অনুরোধ আছে যে আমি যেন সবকিছু না বলি। সুতরাং ওই যে স্টেক হোল্ডার যারা এখনো কথা বলছে না, এবং নেভার ফরগেট বাংলাদেশ আওয়ামী লীগ, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এই পার্টিটা এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে, এটা ভেবে কিন্তু আপনি আয়েসে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন না। আওয়ামী লীগ ইজ অলওয়েজ দেয়ার, এবং খুবই শক্তিশালীভাবে এই আওয়ামী লীগ আছে। এবং আওয়ামী লীগ কখন কি করবে কি না করবে, এটা আমাদের আসলে দেখতে হবে। এটা এই তাদের আপাত নিরাপত্তা দেখে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সুতরাং আমরা দেখি, বিএনপির ঘরের মধ্যে আগুন জ্বলছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।